আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছো সবাই? আই হোপ তোমরা ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। সো আমরা আজকে দুইটা পার্টে ক্লাস করব, আগেই বলে দিয়েছিলাম। অর্থাৎ এখন একটা পার্টের ক্লাস শুরু হচ্ছে এবং গত দিনের যে ক্লাসটা মেকআপ ক্লাস হিসেবে আমরা আজকে নিব, সেটা শুরু হবে হচ্ছে আসরের আজানের পরে। সময়টা বলে দেওয়া হয়েছে, ওই সময়টায় আমরা ক্লাস শুরু করে দেব। সো আমাকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সেটা একটু বলো। ফোকাসিং সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা আজকে আমাদের পড়াটা শুরু করে দিতে পারি। আমাদের আজকের ক্লাসে আমরা একটা নতুন গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আমরা পড়ব। তোমরা অনেকে হয়তো বলতেছো ভাইয়া সিরিয়ালি পড়ালে খুব ভালো হয়, দ্যাটস আ ভেরি গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট দ্য থিং ইজ দ্যাট সিরিয়ালি পড়াতে পারি আমরা, বাট আমি চাচ্ছি তোমরা একটু এক্সপ্লোর করো, তোমরা শেখো, তোমরা জানো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর ওয়েব অ্যাপের যেটা বলেছিলাম গত দিন দিব, একটু টেকনিক্যাল এরর ছিল, এই জন্য 1-2 দিন সময় একটু নিতে হয়েছে আমাকে। আজকে আমরা অবশ্যই দুইটা ক্লাস যখন আমরা শেষ করব তখন তোমাদেরকে সন্ধ্যায় আমি ওয়েব অ্যাপটা দিয়ে দিব, তোমরা সুন্দর করে ওয়েব অ্যাপে কী করবা, রেজিস্ট্রেশন করবা, তোমরা সবই জানো। তারপরে হচ্ছে ভাই অ্যাপ্রুভাল দিয়ে দিব অ্যান্ড তোমরা সবাই ক্লাস করতে পারবা। সো যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমার অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সো সবাই একটু ক্লিয়ার লিখো, সব যদি ঠিকঠাক থাকে সবাই একটু ক্লিয়ার লিখো। আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছি বলতে হয়, কারণ এতটা অসুস্থ না যে তোমাদের ক্লাস নিতে আসতে পারিনি, তবে কিছু প্রবলেমস আছে, আমি সেটা বলেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ যে তোমরা দোয়া করবে আমার জন্য অ্যান্ড আমিও রিকভার করে ফেলবো খুব দ্রুত। সো আমাকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু দেখো, একটু দেখো এবং আমাকে একটু ক্লিয়ার লিখো। যারা আছো ক্লাসে তারা একটু ক্লিয়ার লিখো এবং খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। আমি কিন্তু বলেছি যে আজকের এই ক্লাসটা প্লাস বিগত যেই টপিকটা পড়িয়েছি সেগুলোর উপর যারা খুব সুন্দর নোটস দিবে তাদের জন্য কিন্তু আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে, তাই না? তাহলে পুরস্কারের যেহেতু ব্যবস্থা আছে, তাহলে সবাই কিন্তু কি করতে পারো, একটু ক্লাসটা জয়েন করে তোমরা তোমাদের নোটসগুলো শেয়ার করে ফেলতে পারো। ওকে, পারফেক্ট, ওকে, ভেরি গুড। অবশ্যই করা যাবে। আমি আবারও একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা ক্লাসই এক একটা নতুন কিছু তোমাকে দিচ্ছে। তুমি যারা ক্লাস করতেছে তাদের সাথে প্রয়োজনে ডিসকাস করতে পারো, ঠিক আছে? সো টেনশন নিও না, ওকে, টেনশন নিও না। সব ক্লিয়ার, তাই না? সব ক্লিয়ার না? সব ক্লিয়ার থাকলে আমরা শুরু করি। তাহলে দেখো, এই যে লেসনটা আমরা শুরু করতেছি, এইটার ইউনিট নেমটার দিকে একটু তাকাও। সবাই সবাই একটু ইউনিট নেমটার দিকে তাকাও। এই ইউনিট নেমটার দিকে তাকালে তুমি কি বুঝতে পারো? দেখো কি বলছে এখানে, দুইটা কথা বলছে। বলছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। বুঝার চেষ্টা করো। তার মানে আমরা প্রত্যেকটা লেসন যখন পড়ি, প্রত্যেকটা লেসনের একটা কি থাকে, একটা ইউনিট থাকে, অর্থাৎ পার্টিকুলার একটা বান্ডেলের আসে। লেসনগুলো কিন্তু আলাদা আলাদা না, প্রত্যেকের একটা আলাদা কি আছে, এরকম বান্ডেল আছে। সো তুমি যখন দেখতেছো এখানে কি দেখতেছো, যে পিপল অর, কি দেখতেছো, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে কিছু মানুষের কথা বলা হচ্ছে, কতিপয় মানুষ। অর ইনস্টিটিউশনস, অরটা হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন, ঠিক আছে? তাহলে অর দিয়ে এখানে অথবা বোঝাচ্ছে, অর্থাৎ মানুষজন, কতিপয় মানুষজন, অথবা ইনস্টিটিউশনস, কিছু হয়তো এরকমও থাকতে পারে যেগুলো শুধু মানুষ না, সেগুলো একটা কি সংস্থার মতো। এখানে ইনস্টিটিউশন দিয়ে প্রতিষ্ঠান বা সংস্থাকে বোঝানো হয়েছে। মেকিং হিস্ট্রি। সো আমি যদি আজকে তোমাদেরকে বলি একটু কমেন্টে, তোমরা তো এখন এই যুগের বাচ্চা কাচ্চা, তো তোমরা কিন্তু জানো যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই যুগে কিছু সংস্থার নাম বলো, কিছু ইনস্টিটিউশনের নাম বলো যেগুলো হচ্ছে হিস্ট্রি ক্রিয়েট করতেছে। ফর এক্সাম্পল, তোমরা জানো যে কিছুদিন আগে ইন্ডিয়া চন্দ্রযান কি করেছিল, চাঁদে পাঠিয়েছিল। সো ওদের একটা কি আছে, এরকম একটা ইনস্টিটিউশন আছে, খুব সম্ভবত নাম ইসরো, আমি যদি ভুল না বলি। তাহলে ইসরো কি এরকম একটা সংগঠন না, যারা কিনা হিস্ট্রি ক্রিয়েট করতেছে? কারণ চাঁদের ওই নির্দিষ্ট একটা পার্টে কেউ এখনো যেতে পারেনি এই চন্দ্রযানের আগে, তাহলে নিশ্চয়ই ওই সংস্থাটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। আচ্ছা, অতটুক বাদ দাও, তোমরা অনেকেই এলন মার্কসের নাম শুনেছো, তাই না? এই যে আমরা ফেসবুকের থ্রুতে কাজ করতেছি, মার্ক জুকারবার্গ, যিনি কিনা এই ফেসবুকের প্রতিষ্ঠাতা, তো উনারা যখন এই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে,
এই এলন মাস্ক যখন তার কোম্পানিটা তৈরি করেছে টেসলা, তো তারা কি করেছে আলটিমেটলি কিন্তু হিউম্যান সিভিলাইজেশনকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তুমি মানো আর না মানো, যতই তোমাকে বলা হোক না কেন ফেসবুক ফ্রি, কিন্তু সেটা আপনার সময়কে নষ্ট করছে। যতই তুমি বলো না কেন টেসলা এইটা সেইটা, তারা ব্যবসা করতেছে, সবাই তো করবে যার যার সেক্টরে। সো আমরা জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমাদের এই ইউনিটটা বেসড অন, আবারও বলো বেসড অন মানে কি? বেসড অন মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্মিত। লিখো লিখো, খাতার উপর লিখো। তোমরা মনে রেখো এই ছোট ছোট পড়াগুলোই তোমার মেডিকেল অ্যাডমিশন, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো, গুচ্ছ বলো, যে কোনো অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। তাহলে বেসড অন মানে হচ্ছে কি কোনো কিছুর উপর নির্মিত বা কোনো কিছু উপর ভিত্তি করে। কি করে? ভিত্তি করে। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে কিছু মানুষ এবং কিছু ইনস্টিটিউশনসের উপর ভিত্তি করে, যেগুলো কিনা মেকিং হিস্ট্রি। সো পরীক্ষায় এইটাও আসতে পারে যে হিস্ট্রি কোন পার্টস অফ স্পিচ। হিস্ট্রি একটা সাবজেক্টের নাম। যেমন তোমরা যারা আর্টসের আছো, তোমাদের হিস্ট্রি আছে। আমার খুব ভালো লাগতো ইউনিভার্সিটিতে তোমার কিছু এইরকম কোর্সেস থাকে যেগুলো আসলে তুমি যেই কন্ডিশনেই থাকো না কেন, তুমি যেই পার্টিকুলার মেজরটার উপরই তুমি অনার্স করো না কেন, সেখানে তোমাকে পড়তে হয়, সেটা ইংরেজি হোক, ইকোনমিক্স হোক, হিস্ট্রি হোক, ম্যানেজমেন্ট হোক। সো এই যে হিস্ট্রি, হিস্ট্রি একটা কি? হিস্ট্রি একটা নাউন। সো পরীক্ষায় প্রায়ই আসে এরকম একটা কোয়েশ্চেন, এরকম একটা কোয়েশ্চেন যে ধরো আসলো দিস ইজ এই ড্যাশ প্লেস। বলো তো আমি কি উত্তর দিব? যদি আমি বলি এটা একটা ঐতিহাসিক স্থান, আমি কি বললাম? যে এই প্লেসটা একটা ঐতিহাসিক স্থান, দিস ইজ এ ড্যাশ প্লেস। তখন তুমি কি করবা? তুমি কি তখন হিস্ট্রি দিতে পারবা? না। এই জিনিসগুলোই আমাদেরকে পড়তে হবে। আমরা আজকে পড়বো আমাদের যেই ক্লাসটা আছে দ্বিতীয়, সেখানে যে এই যে আমার নাউনটা, এই নাউনটাকে প্রিমোডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে কিন্তু জানতে হবে যে হিস্ট্রির অ্যাডজেক্টিভ হচ্ছে কি? হিস্ট্রিক্যাল বা হিস্টোরিক্যাল, তুমি যেভাবে উচ্চারণ করতে চাও না কেন, তাহলে তুমি লিখে ফেললা হিস্টোরিক্যাল প্লেস। বুঝতে পারছো? মনে থাকবে? আন্ডারস্টুড? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আমরা কোন মানুষটা সম্পর্কে পড়বো? এখানে লেসনে দুইজন উমেনের কথা বলছে। ভাই আপনি একজনের কথা কেন বলতেছেন বারবার? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। কারণ ভ্যালেন্তিনা তেরেস্কোভা পরীক্ষায় আসছে। যাই হোক, তো এই যে টু উইমেন, এখানে দেখো উইমেন কিন্তু ইএন, তার মানে আমরা কি বোঝাতে চাচ্ছি বা আমরা কি বুঝতে পারি? এখানে আমরা বুঝতে পারি যে এখানে উইমেন দিয়ে মূলত বোঝাচ্ছে কি? প্লুরাল। কি বোঝাচ্ছে? এইটা প্লুরাল। বেসিক্যালি এটা একটা প্লুরাল টার্ম। তাহলে এটা সিঙ্গুলার টার্ম কি? এটা সিঙ্গুলার টার্ম হচ্ছে ওম্যান। এই যে ওম্যান, এটা কি? এটা হচ্ছে তোমার সিঙ্গুলার টার্ম, সিঙ্গুলার টার্ম। তাহলে এই যে টু উইমেন, অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা হয় যে টুটা অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচ। তাহলে তুমি নির্দ্বিধায় উত্তর দিবা এই টুটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই টুটা একটা কি? অ্যাডজেক্টিভ। সহজ জিনিস ভাই, তুমি ছোটবেলায় পড়ছো যে দোষ গুণ অবস্থা সংখ্যা, তাহলে এটা একটা সংখ্যা, একে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। কি বলা হয়? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুইজন মহিলা সম্পর্কে এখানে জানবো। একজন হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, আরেকজন হচ্ছে কল্পনা চাওলা। আবারও বলছি, একজন হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, আরেকজন হচ্ছে কল্পনা চাওলা। কেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা দিয়ে শুরু করছি? বইয়ে আগে আছে দেখে না, অ্যাকচুয়ালি ভ্যালেন্তিনা তেরেস্কোভা বোর্ড এক্সামে এসেছে। সো বোর্ড এক্সামে যেহেতু এই পার্টিকুলার প্যাসেজ থেকে কোয়েশ্চেন এসেছে, তোমাদের কলেজের এক্সামেও কিন্তু চলে আসতে পারে এবং তোমাদের সময় বোর্ড এক্সামেও কোনো না কোনো বোর্ডে চলে আসতেই পারে। তাহলে আমরা একটু দেখি কি বলছে। রিড দ্য ফলোয়িং টেক্সট। আমরা জানি যে আমাদেরকে বলা হয়েছে এটা একটা ডিরেকশনের মতো, যে এই নিচের টেক্সটটা পড়ো। ফলোয়িং দিয়ে এখানে বোঝাচ্ছে এই নিচের টেক্সটটাকে। অন টু উইমেন, দেখো কোনো কিছুর উপর নির্মিত। আমি কিন্তু বলছি এই যে দেখো প্লিজ, কেন বেসড অন বলছি এবার বুঝতে পারছো না বুঝো নাই? বলো তো একটু কমেন্টে, কমেন্টে আমি একটু দেখতে চাই। কেন ভাইয়া বেসড অন বললাম? যে কোনো কিছুর উপর ভিত্তি করে। কারণ দেখো রিড দ্য টেক্সট রিড দ্য ফলোয়িং টেক্সট অন টু উইমেন, তার মানে এই দুইজন উইমেনের উপর ভিত্তি করে, দুইজন উইমেনকে কেন্দ্র করে। বুঝতে পারতেছো? ফোকাস অন। তাহলে দেখো এই যে বেসড অন, ফোকাসড অন, কনসেন্ট্রেট অন, এগুলো মনে থাকবে তো? মনে থাকবে তো? ওকে, তাহলে আসো অফ এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টস।
এটা ট্রু তো। আমার সম্পর্কে কেন লিখে নাই? কারণ আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আমি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু করতাম তাহলে অবশ্যই আমার সম্পর্কে হয়তো লেখা থাকতো। সো বুঝতেই হবে এখানে যেহেতু এমন সব মানুষদেরকে নিয়ে লিখেছে, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, অ্যাপার্থেইড ফাইটার, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ঠিক আছে, তিনি ছিলেন কি প্রথম নারী নভোচারী, নভোচারিণী বাংলায় বললে, বাংলা দ্বিতীয় পত্র যদি চিন্তা করো। সো এই যে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টস, তাহলে তোমার পরীক্ষায় আসতে পারে যে এই যে এক্সট্রা অর্ডিনারি, এই এক্সট্রা অর্ডিনারি কি? একটা অ্যাডজেক্টিভ। এইটার বিপরীত শব্দ কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম বুঝি তো আমরা, বিপরীত শব্দ। তাহলে এক্সট্রা অর্ডিনারি অ্যান্টোনিম এর মাঝখানেই আছে এই যে অর্ডিনারি। কি সেটা? সেটা হচ্ছে অর্ডিনারি, ঠিক আছে? এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি। অ্যাচিভমেন্টস, অ্যাচিভমেন্টস হচ্ছে একটা নাউন, ঠিক না? তাহলে এটার ভার্ব ফর্ম কি? পরীক্ষায় আসতে পারে, এখানেই আছে ভার্ব ফর্ম। এই যে অ্যাচিভ, অ্যাচিভ হচ্ছে এর ভার্ব ফর্ম। কি হবে? অ্যাচিভ। এই অ্যাচিভ হচ্ছে তার ভার্ব ফর্ম। সো আমাকে এইভাবে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তার অসাধারণ কিছু কি অ্যাচিভমেন্টস, অর্থাৎ সে যা কি করেছে? অ্যাচিভ করেছে। and answer the questions that follow। তাহলে এই যে মহিলাটা, ভদ্র মহিলা, দেখতে তোমার কাছে মনে হতে পারে অ্যাটায়ার দেখে যে না উনি তো মহিলা না, কেন যেন মনে হচ্ছে উনি হয়তো পুরুষ। না, ব্যাপারটা এরকম না, কোনোভাবেই না। উনি একজন মহিলা এবং উনি মহিলা নভোচারী, প্রথম মহিলা নভোচারী, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সো বেসিকলি এই টাইপ অফ যেই পড়াগুলো থাকে এখানে কিন্তু আমরা একটু ডিফারেন্ট কিছু দেখব, অর্থাৎ এখানে একজন পার্টিকুলার ব্যক্তির লাইফ স্টাইল সম্পর্কে আমরা পড়ব এবং সে কেমন ছিল, তার লাইফে কি কি স্ট্রাগল ছিল, কি কি অ্যাচিভমেন্ট ছিল, কি কি ফেজ সে পার করেছে, সেই রকম একটা প্যাসেজ হচ্ছে এগুলো। মনে রাখতে হবে আমরা ঠিক এর আগে যে প্যাসেজটা পড়েছি এই প্যাসেজটার থেকে ওই প্যাসেজটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। কারণ কি? কারণ আগের প্যাসেজটায় মূলত আমাদেরকে কি শিখিয়েছে বলো তো? আগের প্যাসেজটা আমাদেরকে কি শিখিয়েছে? কেউ বলতে পারবা একটা লাইনে বা একটা ওয়ার্ডে মোরালটা কি ছিল আগের প্যাসেজের? এই যে এই যে প্রথম যে প্যাসেজটা পড়লাম, মোরালটা কি ছিল আমি একটু দেখতে চাই প্লিজ। প্লিজ যে স্টুডেন্টস, তুমি যদি মনে করো যে আমি একটু হাইড করে রাখবো, নিজেকে লুকিয়ে রাখবো, অ্যান্সার করব না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না, দিন শেষে লাভ হবে না তোমার। একটু একটু বলো, বলো ভাইয়া ওয়ান্টস টু সি, ভাইয়া ওয়ান্টস টু সি, দ্রুত বলো, দ্রুত বলো। কি মনে হয় আগের প্যাসেজটার থট প্রসেস কি ছিল? কি বোঝাতে চেয়েছিল আগের প্যাসেজটায়? কেউ একজন বলো। কেউ বলতেছে না। তার মানে কি আমরা কি পড়াতে ব্যর্থ হলাম? এখন তো সিরিয়াস একটা প্রবলেম মনে হচ্ছে আমার। আমরা কি পড়াতে ব্যর্থ হলাম? কেউ কেন বলতেছে না বলো? এতটাও অমনোযোগী হয়ে তো পড়ার কথা না আমাদের, তাই? আচ্ছা, ঠিক আছে, কেউ বলতেছে না, দ্যাটস টোটালি ওকে, নো প্রবলেম। হয়তো তোমার মাথায় আসতেছে না, তবে আমি আরেকটু বলে দেই, এগুলো চিন্তা করতে হবে। তুমি এগুলো চিন্তা করতে না পারলে কখনো তুমি কি করতে পারবা না, কখনো তুমি আলটিমেটলি সামারি লিখতে পারবা না। আমি সারাদিন তোমাকে ধরায় ধরায় যদি সামারি পড়ায়ও তুমি কিচ্ছু করতে পারবা না। দিন শেষে মুখস্থ করার ট্রাই করবা, কোনো মতো যা খুশি তা লিখে দিয়ে আসতে মানে পারবা আর কি, বড় জোর। সো মনে রেখো, এই যে ভাইয়া কথাটা বললাম, আগামী গত দিনের প্যাসেজটা কি ছিল? স্পেন্ডিং এর উপর ছিল। দ্যাট মিনস তুমি হয়তো যে কোনো একটা ওয়ার্ড বলতে পারতা, কি যে ভাইয়া ম্যানেজিং লাইফস্টাইল, এটাও তো বলতে পারতা, বলতে পারতা না? কারণ লাইফস্টাইল কিন্তু সেটার ইউনিটের নামই ছিল। সো তুমি যদি এই কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে না পারো, তোমার কাছে হয়তো আমার কথাটা একটু অদ্ভুত মনে হতে পারে যে আরে আমি আসছি এমসিকিউ পড়তে, কোয়েশ্চেন অ্যান্সার পড়তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে, রাইটিং পার্ট পড়তে, কি বলতেছে? সরি, ওইটার জন্য আমি পড়াই না, আমি ওইভাবে পড়াতে পারবো না। সো আমি চাই তুমি তোমার ভেতর থেকে বের করে আনো। কারণ তুমি যখন এই ধরনের একটা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিবা, এই যে খাপ খাইয়ে নেওয়া, এটার একটা ইংলিশ আছে, কোপ উইথ। কি সেটা? খাতায় লিখো, কোপ উইথ, কোপ উইথ। এই খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে যখন একটা কোয়েশ্চেন আস্ক করা হয়, ট্রাই টু অ্যান্সার ইট। থ্যাংক ইউ। ওকে, ওভার স্পেন্ডিং মেক লাইফ ডিফিকাল্ট, নট ব্যাড, নট ব্যাড, বাট তুমি একটু গ্রামাটিক্যাল মিস্টেক করেছো। ও কি গ্রামাটিক্যাল মিস্টেক করেছে? ও গ্রামাটিক্যাল মিস্টেক করেছে এমন, ও বলছে ওভার স্পেন্ডিং, ওকে, ওভার স্পেন্ডিং, ও বলেছে মেক, মেক হবে না, কি হবে? মেক্স লাইফ, কি বলেছ? মেক্স লাইফ ডিফিকাল্ট। তার মানে খুব সুন্দর একটা কথা বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে।
অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো একটা কথা বলেছ। শুধু মাথায় রাখতে হবে যে ওভার স্পেন্ডিং এখানে একটা জেরান্ড আমি ব্যাখ্যা করেছি, এবং জেরান্ডের সাথে কি হয়, জেরান্ডের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল না। জেরান্ডের সাথে সিঙ্গুলার ভার্ব, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্ব হলে এর সাথে এস বাই এস যুক্ত হতে হবে, কারেকশন করে নিও। তাহলে এখানে কি বলেছে, ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন এ ভিলেজ। তার মানে আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমি জন্মগ্রহণ করেছিলাম ঢাকার বা পুরান ঢাকার একটা হসপিটাল, মিটফোর্ড হসপিটাল। যারা মেডিকেল প্রত্যাশী তোমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাম অনেকে শুনেছো, হয়তো 1-1.5 বছর পরে তোমরা যখন এইচএসসি দিবে, দেওয়ার পরে তোমরাও মেডিকেলের জন্য প্রস্তুতি নিবে, ওই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের যেই হাসপাতালটা ওইটাকে মিটফোর্ড বলা হয়। সো মিটফোর্ড হাসপাতালে আমার জন্ম হয়েছিল। ঠিক একইভাবে ভ্যালেন্তিনা তেরেস্কোভার জন্ম হয়েছিল একটা ভিলেজে, আমারটা হয়েছিল হসপিটালে, ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওনার জন্ম হয়েছিল একটা ভিলেজে। তাহলে বোঝার চেষ্টা করো, এই লাইনটা যখন ফ্লো আপ হয়, এই যে ফ্লোটা চলতেছে যে ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন, তুমি কি এই লাইনটাকে অ্যাক্টিভ ভয়েসে বলতে পারো? এই লাইনটা কি আসলে অ্যাক্টিভ ভয়েসে আছে? না, এখানে অনেকেই চিন্তা করতে পারে না। কেননা ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এই বর্নটা কি, এই বর্নটা কি অক্সিলারি ভার্ব না, এই বর্নটা হচ্ছে আলটিমেটলি একটা মেইন ভার্ব, এবং এটা হচ্ছে V3 বা পাস্ট পার্টিসিপল। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে হতে হয়, কোনো একটা সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে হতে হয়, সেটা কিন্তু ভার্বের কি হয়, মেইন ভার্বটা তার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে থাকবে। তাহলে ভ্যালেন্তিনা তেরেস্কোভা নিজে নিজে জন্মগ্রহণ করেনি, তাকে জন্ম কি করেছিল, দান করা হয়েছিল, বা তার জন্ম হয়েছিল অন্য কারো দ্বারা, আমি নিজে নিজে জন্মগ্রহণ করিনি। সো ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন। তাহলে এটা কোথা থেকে এসেছে লিখে রাখো খাতার ভিতরে, নোটসে আসা চাই, বিয়ার, বোর এবং বর্ন, মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিয়ার, বোর, বর্ন। ইন এ ভিলেজ, ভিলেজ বলেছে, যেহেতু ভিলেজের নামটা এখানে বলেনি, যদি স্পষ্টত ভিলেজের নামটা বলতো, ইন না বলে অ্যাট বলতে পারতো, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইন যখন সেন্টেন্সে ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে একটা প্লেসকে বোঝানোর জন্য, যখন সেই প্লেসটা অনেক বড় হয়, বিশাল হয়, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আর যেই ক্ষেত্রে প্লেসটা ফিক্সড হয়ে যায়, ভিলেজের নামটা যদি দেওয়া থাকতো, তাহলে আমরা ইনের জায়গায় অ্যাট বসাতে পারতাম। তাহলে আবারও বলতেছি, ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন সেন্ট্রাল রাশিয়া। সেন্ট্রাল রাশিয়াও যথেষ্ট বড় একটা জায়গা, তার আগে ইন বসেছে। তাহলে ইন সেন্ট্রাল রাশিয়া বা রাশা, তুমি যেভাবে উচ্চারণ করো না কেন। তাহলে মাথায় রাখলা যে সে একটা ভিলেজে জন্মগ্রহণ করেছে এবং সেন্ট্রাল এশিয়াতে, 6 মার্চ 1937। ওকে, একটা ডেট এখানে দিয়েছে। এই ডেটটা লেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, দেখো তো এই জিনিসটা বুঝো কিনা। এই ডেটটা লেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে দুইটা জিনিস এখানে তুমি পাইলা, দুইটা জিনিস শিখলা, লিখো লিখো, খাতায় লিখো, বসে থেকো না। একটা জিনিস হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। আমরা বলে থাকি যে ইন ব্যবহৃত হয় হচ্ছে বিগ প্লেসের ক্ষেত্রে বা বিগার প্লেসের ক্ষেত্রে, অর্থাৎ বড় কোনো জায়গা। অন্যদিকে অ্যাট ব্যবহৃত হয় কোথায়, একটা ফিক্সড প্লেসের ক্ষেত্রে, ফিক্সড, একদম কি একটা ফিক্সড প্লেস। তাহলে একটা উদাহরণ দেই, ধরো একটা উদাহরণ দেই, ধরো আমি বললাম আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আমি যখন এই সেন্টেন্সটা বলতেছি, তাহলে আমি বুঝাচ্ছি যে মিরপুর হচ্ছে একটা ফিক্সড প্লেস যার আগে অ্যাট বসেছে, ঢাকা হচ্ছে একটা বড় প্লেস যার আগে ইন বসেছে। বুঝতে পারছো, বোঝা গেছে, ক্লিয়ার? এবং আরেকটা জিনিস কি, এই যে 6 মার্চ 1937, যদি আমি কখনো, আবারও বলতেছি, যদি আমি কখনো এইভাবে সংখ্যা দিয়ে লেখা শুরু করি, তাহলে কিন্তু কোনো কমা দিতে হয় না মাঝখানে। বাট আমাদের একটা খুবই বাজে অভ্যাস আছে, আমরা কি করে ফেলি, কমা দিয়ে ফেলি। এটা করব না। তাহলে 6 মার্চ 1937, কোনো কমা হবে না, মনে থাকবে। এটা ফর্মাল বা ইনফর্মাল লেটার অথবা ইমেইল লেখার সময় কাজে লাগবে। বোঝা গেছে এই পর্যন্ত আমার কথাগুলো? আমার কথাগুলো বোঝা গেছে কিনা বলো, একটু শুনতে চাই। আমার কথাগুলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু জলদি বলতে হবে, কমেন্টে কাইন্ডলি বলে ফেলো। সবাই বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? তাহলে এই যে ছোট ছোট পড়াগুলো, এই পড়াগুলো মনে রাখা খুব জরুরি। আবারও বলতেছি, বারবার বলতেছি, হ্যাঁ, এই এই জিনিসগুলোকে
গুরুত্ব দাও, এই জিনিসগুলোকে গুরুত্ব দাও। যত গুরুত্ব দিবা তত তোমার জন্য বেটার, যত গুরুত্ব দিবা তত তোমার জন্য বেটার, ঠিক আছে? তার মানে এইটার একটা ডেমো দিয়ে দেই। ধরো তুমি কাউরে একটা লেটার লিখতেছো, সো লেটার লেখার সময় তুমি যখন শুরু করবা, ফর এক্সাম্পল আমি লিখবো ডেট, আমি ডেট লেখার সময় এইভাবে লিখবো, কোনো কমা হবে না। যদি আমি সংখ্যা আগে শুরু করি, তাহলে 14th জানুয়ারি 2024, ঠিক আছে? তারপরে তুমি কি করতে পারো, তুমি প্লেসের কথা লিখতে পারো। ধরো আমি লিখলাম ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি ঢাকা, আমি কি লিখলাম, ধানমন্ডি ঢাকা, এইখানে কমা হবে, ঠিক আছে? এইভাবে আমাকে যেতে হবে, মনে থাকে যেন, এইভাবে আমাদেরকে যেতে হবে। ওকে, পারফেক্ট। পরে বলেছে হার ফাদার, তাহলে হার কেন হলো বলো তো, হার কেন হলো? হারটা কি ফর্ম? হারটা কি ফর্ম? দ্রুত বলো। পজেসিভ ফর্ম। হারটা কি ফর্ম? পজেসিভ ফর্ম। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর পজেশন বা তার সম্বন্ধীয় কোনো কিছুর পজেশন বা তার সম্বন্ধীয় কোনো কিছুকে বোঝাই, তখন এরকম পজেসিভ ফর্ম বসে। যেহেতু ভ্যালেন্টিনা তেরেস্কোভা একজন ফিমেল ছিলেন, তাই তার পরিবর্তে অবশ্যই হার বসবে। যদি ভ্যালেন্টিনা তেরেস্কোভা একজন মেল হতেন, তাহলে এখানে হিজ বসতো। তাহলে হার ফাদার ওয়াজ আ ট্র্যাক্টর ড্রাইভার, এটা তার অকুপেশন ছিল, অর্থাৎ সে একজন ড্রাইভার ছিলেন। কি ড্রাইভার ছিলেন? ট্র্যাক্টর ড্রাইভার। সো এই সেন্টেন্সটা দিয়ে তোমাকে ভর্তি পরীক্ষায়, আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শোনো, আজকে ভালো করে পড়লে ভর্তি পরীক্ষার সময় টেনশন করতে হবে না ইংরেজি নিয়ে। তাহলে হার ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার, এখানে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, কি আসে? এটা তোমাদের এইচএসসি-তে দিবে না, ভর্তি পরীক্ষায় আসে যে এখানে ট্র্যাক্টরটা কোন পার্টস অফ স্পিচ, এখানে ট্র্যাক্টরটা কোন পার্টস অফ স্পিচ। তো আমি যদি খালি চোখে চিন্তা করি, মানে কোনো মাথা দিয়ে এত চিন্তা না করে, ট্র্যাক্টর শব্দটা পড়ার সাথে সাথে আমি বুঝি যে এটা একটা যন্ত্র, বা এটা একটা গাড়ির মতো, বা এটা একটা যানবাহন, আলটিমেটলি ভেহিকল, ভেহিকল, ঠিক না? ভেহিকল। তাহলে এই যে ট্র্যাক্টর, এটা তো নাউন, নিঃসন্দেহে নাউন, যেহেতু একটা যন্ত্র, যন্ত্রের নাম, বা যানবাহন বা যানবাহনের নাম। কিন্তু টুইস্ট হচ্ছে, পরপর দুইটা নাউন বসলে, খাতায় লিখো, খাতায় লিখো, এটা বহুত কাজে লাগবে। পরপর দুইটা নাউন বসলে, ডোন্ট ট্রাস্ট ইউর ব্রেইন অলওয়েজ, তোমার ব্রেইনরে অলওয়েজ ট্রাস্ট করিও না। তোমার ব্রেইনে এত এত ইনফরমেশন তুমি কিন্তু রাখতে পারবে না, এই জন্য খাতা ইউজ করাটা খুব জরুরি, বুঝতে পারছো? তাহলে পরপর দুইটা নাউন যদি কোথাও বসে, পরপর দুইটা নাউন যদি কোথাও বসে, নাউন এন প্লাস নাউন টু, বা নাউন ওয়ান প্লাস নাউন টু, তাহলে প্রথম নাউনটাকে আমরা কি করতে পারি? নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। কি বলতে পারি? নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি, অথবা অ্যাজ এ হোল অ্যাডজেক্টিভ বলতে পারি। মনে থাকবে, মনে থাকবে। তাহলে আর ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার, যখন আমি বলতেছি, এই ট্র্যাক্টরটা দেখতে যদিও নাউন, কিন্তু এটা সরি, এটা এখন নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন কেন কেন? কারণ আমরা জানি যে সাধারণত নাউনকে অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করতে পারে। কি করতে পারে? প্রি মডিফাই করতে পারে। এই জন্য এটা নাউন অ্যাডজেক্টিভ। পরীক্ষা আসলে পারবা না? পারা উচিত। ওকে, তাহলে অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, তাহলে আমরা শুরু থেকেই দেখে আসছি ঘটনাটা পাস্ট ইভেন্ট, তার মানে পুরাতন ঘটনা। তাই এখানে কিন্তু সবসময় পাস্ট টেন্স ব্যবহৃত হচ্ছে। কি ব্যবহৃত হচ্ছে? পাস্ট টেন্স। তাহলে হার মাদার ওয়ার্কড, তার মা কাজ করতেন। তাহলে হার মাদার ওয়ার্কড, ওয়ার্কড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল না, কিন্তু ওয়ার্কড হচ্ছে ভার্বের এখানে পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মও ওয়ার্কড, বাট এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, টেক্সটাইল প্ল্যান্ট, তাহলে তুমি এখনো বুঝতে পারতেছো এই টেক্সটাইলটাও একটা নাউন অ্যাডজেক্টিভ, শুধুমাত্র সেন্টেন্সে তার পজিশনের জন্য। এই টেক্সটাইলটা একটা নাউন অ্যাডজেক্টিভ শুধুমাত্র সেন্টেন্সে তার পজিশনের জন্য। ঠিক আছে, সে একটা বাণিজ্যিক প্ল্যান্টে, এটা হইতে পারে যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড, এই টাইপের সে একটা কাজ করতো। অ্যাট দ্য এজ অফ, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। এই অ্যাট দ্য এজ অফ ব্যবহৃত হয় সিম্পল সেন্টেন্সে। লিখে রাখো, লিখো। আমি যা বলি একটু মাঝে মাঝে লিখবা। ভাইয়া একটু অসুস্থ, হয়তো ওই সেম এনার্জিটা নাই, বাট যা বলতেছি কাইন্ডলি সেগুলোকে লিখো, বোঝো। তাহলে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ মানে বয়সটাকে বোঝাচ্ছে, এই বয়সের সময়, অ্যাট দ্য এজ অফ। তাহলে অ্যাট দ্য এজ অফ যেই সেন্টেন্সটা থাকে সাধারণত সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়। তাহলে অ্যাট দ্য এজ অফ 8,
দেখো 8 মানে কি 8 বছর বয়স, তার মানে 8 বছর বয়সে শি বিগেন, এই দেখো শি বিগেন, বিগেন মানে শুরু করেছিলেন, শি বিগেন। তাহলে বিগেনটা কোত্থেকে আসলো ভাই? ভাই কোত্থেকে আসলো বিগেনটা? বিগেনটা আসছে হচ্ছে এখান থেকে, দেখো কনজুগেশন অফ ভার্ব, এখান থেকে আসছে, বিগিন থেকে আসছে। বিগিন মানে শুরু করা, আরম্ভ করা। বিগিন মানে শুরু করা বা আরম্ভ করা। বিগেন মানে শুরু করেছিল বা আরম্ভ করেছিল। আর আরেকটা হচ্ছে বিগান, এটা পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছো? মনে থাকবে, লিখে রাখো। বিগিন বিগেন বিগান, বিগিন বিগেন বিগান। ওকে, তাহলে সে 8 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 8 শি বিগেন হার স্কুলিং, সে তার স্কুল যাত্রা শুরু করেছিল। আমরা এই স্কুলিং শব্দটি কি বুঝি, বা আলটিমেটলি এই স্কুলিং শব্দটি কি বোঝায় আমাদেরকে? আমরা হোম স্কুলিং এর কথা শুনি বারবার, যে তোমার বাসায় কি কোনো কিছু শিক্ষা দেয় নাই? আমরা অনেক সময় নতুন বন্ধুদের ভিতরে যদি দেখি কোনো বন্ধু একটু উলট পালট আচরণ করছে, যে আচরণটা হয়তো মার্জনীয় না, আমরা অনেক সময় তাকে বলি, না রে ফ্যামিলি থেকে কি শিখছো? এই যে ফ্যামিলি থেকে শেখা, এই যে প্রসেসটা, ওইটাকে আমরা বলি হোম স্কুলিং। কি বলি আমরা? হোম স্কুলিং। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে হোম স্কুলিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, অর্থাৎ বাসায় তোমাকে কি শেখালো, কি বোঝালো, সো ওই প্রসেসটাই এই যে স্কুলিং। ঠিক আছে, তাহলে সে কি বলছে? শি বিগেন হার স্কুলিং বাট ডিড নট এনজয় ইট মাচ। এটা ট্রু। এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও হয়নি। তোমরা সবাই চেনো, কম বেশি তোমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো, সোনার তরী কবিতা পড়তে গিয়ে আবার চেনবা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এটা পছন্দ করতেন না, অর্থাৎ এই যে স্কুলিং এর ব্যাপারটা, যে স্কুলে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু সবাই পছন্দ নাও করতে পারে। তাহলে সে স্কুলে যাওয়া শুরু করেছিল, বাট ডিড নট এনজয় ইট মাচ, এটাকে বেশি একটা এনজয় করেনি। তাহলে এখানে এই ঈদটা কোত্থেকে আসছে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে, পরীক্ষায় যদি আসে এই ঈদটা কার পরিবর্তে বসাচ্ছেন, আপনি বলবেন স্কুলিং। কি বলবা? বলবো হচ্ছে স্কুলিং, যে স্কুলিং বাট ডিড নট এনজয় ইট মাচ, কি এনজয় করে না, এই যে স্কুলে যাওয়ার প্রসেসটা। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই এই যে এনজয়, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিভাবে? সব কিছু না এখন পাস্ট ফর্মে হচ্ছে। এই যে দেখো ডিড, ডিড হচ্ছে V2 পাস্ট ফর্ম, তাহলে ডিডের পরে যে নট, নট হচ্ছে একটা অ্যাডভার্ব এবং এনজয় হচ্ছে একটা ভার্ব, তাহলে ডিড নট এনজয় ইট মাচ। মনে থাকবে, মনে থাকবে। শি লেফট দ্য স্কুল উইদিন এ ফিউ ইয়ার্স, তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, যে সেই স্কুলটা কখন ত্যাগ করেছিল, বা কত সময়ের মধ্যে ত্যাগ করেছিল, হাউ মাচ টাইম, মানে এখানে সময়টা কত ছিল। তাহলে তুমি বলতে পারো শি লেফট দ্য স্কুল উইদিন এ ফিউ ইয়ার্স, মানে কিছু বছর, কিছু বছরের মধ্যেই সে তার স্কুল ত্যাগ করেছিল। তাহলে তোমরা জানো যে লেফট হচ্ছে ভার্বের কোন ফর্ম? আমার সাথে বলো, লেফট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কি ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। কোত্থেকে আসছে? লেফট আসছে হচ্ছে লিভ থেকে। কোত্থেকে আসছে? লিভ থেকে। ঠিক আছে, লিভ হচ্ছে ভার্বের V1, লিভ হচ্ছে ভার্বের কি? লিভ হচ্ছে ভার্বের V1, আর লেফট হচ্ছে ভার্বের V2। মনে থাকবে, লিভ হচ্ছে ভার্বের V1, লেফট হচ্ছে ভার্বের V2। ওয়েব অ্যাপের লিঙ্ক কি দিবেন না? কেন দিব না বাবা? ক্লাসের মাঝখানে এসে এটা বললে হবে? ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, আজকে সন্ধ্যায় ওয়েব অ্যাপের লিঙ্ক যাবে, তুমি একটু তোমার ইনফরমেশনটা ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে ক্লাসে মনোযোগ দাও, ওয়েব অ্যাপ নিয়ে টেনশন করিও না, আজকে ওয়েব অ্যাপ হয়ে যাবে তোমাদের। তাহলে লিভ হচ্ছে কি? লিভ হচ্ছে আলটিমেটলি আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে শি লেফট দ্য স্কুল। কেন দ্য স্কুল বললো? এই যে দেখো, মানে তোমরা এই ব্যাপারগুলো বোঝো না, অথচ এগুলো খুব ইজি জিনিস। কেন এখানে দা স্কুল বললো? দা মানে কি? একটা নির্দিষ্ট কিছুকে বোঝানোর জন্য, নির্দিষ্ট নির্দেশক বাংলায় বললে। অর্থাৎ আর্টিকেল দুই ধরনের, একটা ডেফিনিট, একটা ইনডিফিনিট। আর্টিকেল দুই ধরনের, একটা ডেফিনিট, একটা হচ্ছে ইনডিফিনিট। তাহলে এখানে দাটা কি? নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যেহেতু তার স্কুলিং এর ব্যাপারে উপরে বলা হয়েছে, তাই এখানে স্কুলের আগে দা বসিয়েছে। আন্ডারস্টুড? আর্টিকেল কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, তাহলে শি লেফট দ্য স্কুল উইদিন এ ফিউ ইয়ার্স। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে ইয়ার্স, ইয়ার্সটা কাউন্টেবল, গণনা করা যায়, 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। তাহলে কাউন্টেবল নাউনের আগে এইরকম কি বসে? এ ফিউ বসে, ডিটারমিনার। তাহলে দেখো এটা কাউন্টেবল নাউন ইয়ার্স, তাই তার আগে এ ফিউ বসছে। খাতায় লিখো, খাতায় লিখো, মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে ভাই? মাথায় রাখতে হবে যে এ ফিউ বা ফিউ থাকলে, এ ফিউ বা ফিউ থাকলে এদের পরে কাউন্টেবল নাউন হয়। কি হয়? কাউন্টেবল নাউন হয়। অন্যদিকে
লিটল বা এ লিটল থাকলে কি হয় এদের পরে আনকাউন্টেবল নাউন হয় আনকাউন্টেবল নাউন হয় উদাহরণ দেখতে চাও একটা তো উদাহরণ দেখলে এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে এক এক ভাবে বলতে পারি আমরা আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই আই হ্যাভ নো মানি তারপর আমি বললাম যে আই নিড সাম মানি আই নিড সাম মানি ঠিক আছে তারপর আমি বললাম যে আমি কি বললাম যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস এখন তুমি কি বলতে পারো এখন তুমি বলতে পারো একটা এক সেন্টেন্স তো প্রায় একই রকমই আই হ্যাভ নো মানি এই নো হচ্ছে একটা ডিটারমিনার এই ডিটারমিনার পরে আনকাউন্টেবল নাউন বা নর্মাল নাউন যাই বল না কেন তারপরে আই নিড সাম মানি একইভাবে সাম হচ্ছে একটা ডিটারমিনার তারপরে এই যে মানি নাউন দেয়ার ইজ এ লিটল ওয়াটার কেন ফিউ বললো না কারণ ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন ওয়াটার গণনা করা যায় না তুমি বলতে পারো হ্যাঁ পরিমাপ তো করা যায় 5 কেজি 10 কেজি হ্যাঁ ঠিক আছে বাট ওয়াটারকে গণনা করা যায় না সো আলটিমেটলি দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য আচ্ছা আমি গ্লাস বলতেছি ক্লাস লিখছি তাহলে কি হবে গ্লাস হবে এটা কি হবে গ্লাস হবে ওকে সো মনে রাখতে হবে এই যে এ লিটল এ ফিউ এদের ব্যবহার কোথায় হয় এবং দেখো এটা একটা রুলস তোমরা যখন অ্যাডমিশন টেস্ট পড়তে যাবা তখন এটাকে একটা রুলস আকারে পড়ানো হবে অথচ তোমার পড়ানো মানে পড়া হয়ে গেছে আফটারওয়ার্ডস একটা কানেক্টর এই যে এতগুলো কথা বললো যে সে প্রথমত এক জায়গায় জন্মগ্রহণ করেছিল ভিলেজে রাশিয়ার তারপরে হচ্ছে তার বাবা একটা কাজ করতো মা একটা কাজ করতো এবং তারপর বলা হলো যে আলটিমেটলি তার স্কুলিং বাসায় শুরু হয়েছিল কিন্তু সে সেটা পছন্দ করতো না এবং আমরা জানি যে ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে কি বলেছি ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে ঠিক আছে তাহলে এর পরের অংশটা আমরা বলেছি যে সে তার স্কুলও ছেড়ে দিয়েছিল লেফট দ্য স্কুল উইদিন এ ফিউ ইয়ার্স আফটারওয়ার্ডস পরবর্তীতে ব্যাপারটা বোঝানোর জন্য আফটারওয়ার্ডস তাহলে আফটারওয়ার্ডস she completed her education through distance learning এই যে আমি তুমি যে কাজটা করতেছি আই এম ট্রাইং টু টিচ ইউ রাইট এই যে তোমরা যারা আছো ঠিক ক্যামেরাটার সামনে এই যে আমার দিকে তাকিয়ে আছো এই প্রসেসটার নামই হচ্ছে ডিস্টেন্স লার্নিং তাই না অর্থাৎ দূরে আমি কোনো এক জায়গায় আছি বাংলাদেশের তুমিও বাংলাদেশের কোনো না কোনো এক জায়গায় আছো এবং তুমি তোমার ক্লাসগুলো করছো তাহলে এই প্রসেসটার নাম আমরা কি দিয়েছি ডিস্টেন্স লার্নিং কি দিয়েছি বলো ডিস্টেন্স লার্নিং তার মানে ডিস্টেন্স লার্নিংটা কি শুধুমাত্র আমাদের দেশেই প্রযোজ্য বা পৃথিবীর আর কোথাও কি ডিস্টেন্স লার্নিং হয় নাই হয়েছে আমাদের স্বাধীনতার আগেও হয়েছে তাহলে দেখো এখানে কি বলছে সেখানে বলছে শি কমপ্লিটেড মানে কি ফিনিশড তাহলে আমাকে বলো যদি কমপ্লিটেড এর জায়গায় ফিনিশ থাকতো তাহলে হইতো না তাহলে এটা কি একটা সিনোনিম হয়ে যায় কমপ্লিটেড এর জায়গায় কি থাকলে ফিনিশড ঠিক আছে তাহলে শি কমপ্লিটেড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে লিখে রাখো থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে থ্রু মানে কি কোনো কিছুর মধ্য দিয়ে তার মানে সে ডিস্টেন্স লার্নিং এর মধ্য দিয়ে সে হচ্ছে কমপ্লিট করেছে তার শিক্ষা জীবনটা শি বিকেম ইন্টারেস্টেড ইন এই যে বিকেমটা হচ্ছে ভার্বের V2 শি বিকেম সে হয়েছিল শি বিকেম ইন্টারেস্টেড ইন মানে কি কোনো কিছুর উপর ইন্টারেস্ট থাকা এই যে ইন্টারেস্টেড ইন ঠিক আছে তাহলে শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং তার মানে আমরা জানি যে ইন হচ্ছে প্রিপোজিশন তারপর অবশ্যই একটা কি থাকবে নাউন থাকবে তাই না অথবা প্রিপোজিশনের পর আমরা সাধারণত প্রোনাউন পাই বা নাউন ফ্রেজ পাই অথবা আমরা কি পেয়ে থাকি বলো জেরান পেয়ে থাকি ঠিক আছে মনে থাকবে তাহলে কি বলছি শি বিকেম ইন্টারেস্টেড ইন মানে কোনো কিছুর প্রতি আগ্রহী থাকা শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ খুবই টেন্ডার এজ খুবই ইয়াং একটা এজ থেকে সে কি করেছে সে এই যে প্যারাশুটিং বুঝো তো এই যে প্যারাসেলিং করতে যাও না তোমরা অনেকে প্যারাসেলিং প্যারাগ্লাইডিং এই টাইপের কিছু আছে না যেগুলো এখন কক্সবাজারও অ্যাভেলেবেল তাহলে সেইটা হচ্ছে এই যে ওয়ান অফ দেম প্যারাশুটিং কি বলতেছি প্যারাশুটিং ফ্রম এ ইয়াং এজ তার মানে খুবই অল্প বয়স থেকে ফ্রম এ
ইয়াং এজ। এই ইয়াংটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ, এই ইয়াংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এজ হচ্ছে এখানে একটা নাউন। তাহলে এই ইয়াং থেকে কি হতে পারে, এই ইয়াং থেকে হতে পারে ইয়াঙ্গার, এই ইয়াং থেকে হতে পারে ইয়াংগেস্ট। বুঝতে পারছো? সো ইউথ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে নাউনটা কি, নাউন হচ্ছে ইউথ, লিখে রাখো, লিখে রাখো, নাউন হচ্ছে ইউথ। ওকে, ঠিক আছে। তারপর কি বলছে, অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং। তারপর সে বিকাম ইন্টারেস্টেড ইন দ্যাট, মানে প্যারাশুটিং এ, এবং সেখান থেকে আলটিমেটলি কি হয়েছে, সেখান থেকে আলটিমেটলি সে সুইচ করেছে, অর্থাৎ মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ অফ 22। এটার আগে আমরা কি বলেছি, অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং। তাহলে স্কাই ডাইভিংও একটা প্রসেস, ওই যে বাতাসে ভেসে থাকা, স্কাই থেকে লাফ দিয়ে ভেসে থাকা, এটাও কিন্তু এখন শৌখিনেরা, মানে যারা শৌখিন একটু, তারা করতে যায় বহু টাকা খরচ করে। ঠিক আছে, স্কাই ডাইভিং। তাহলে কি করেছে সে, ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব। তার মানে সে যা শিখেছে লোকাল একটা ক্লাবে শিখেছে। সো আমাদেরকে বুঝতে হবে লোকাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যারো ক্লাব হচ্ছে একটা নাউন, এন্ড দা হচ্ছে এখানে একটা আর্টিকেল, এখানে একটা সুনির্দিষ্ট আর্টিকেল। তাহলে প্রশ্ন আসতে পারে লোকাল শব্দটার, লোকাল শব্দটার বিপরীত শব্দ কি, বলো কি হবে? লোকাল শব্দটার বিপরীত শব্দ হতে পারে ফরেন। আলটিমেটলি লোকাল তো দেশি, ফরেন হচ্ছে কি বিদেশি, এরকম। লোকাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে লোকাল, এটার অ্যাডভার্ব কি হবে, লোকালি হবে। এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করলে অ্যাডভার্ব হয়। ঠিক আছে, কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, লোকাল দেওয়া আছে, তাহলে কি হবে অ্যান্সার, লোকালি। তাহলে এটা নাউন কি হবে, একটু কমেন্টে লিখো তো, একটু কমেন্টে লিখো তো, এটা নাউন কি হবে, লোকাল শব্দটার নাউন কি হবে, লোকাল শব্দটার নাউন কি হবে? হ্যাঁ, গ্লোবালও হতে পারে, গ্লোবালও হতে পারে, ভেরি গুড, গ্লোবালও হতে পারে, ফরেইনও হতে পারে, গ্লোবালও হতে পারে। বানান দুইটা খুব ইম্পর্টেন্ট, বানান দুইটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। যেমন তুমি যদি ফরেইন বলো, এই যে ফরেইন, আর গ্লোবাল যদি বলো গ্লোবাল, মনে রাখতে হবে যখনই সিনোনিম অ্যান্টোনিম করতে বলে, যখনই সিনোনিম অ্যান্টোনিম করতে বলে, সিনোনিম অ্যান্টোনিমগুলো সাধারণত যেই পার্টস অফ স্পিচে আছে সেই পার্টস অফ স্পিচেই উত্তর করতে হবে। তাহলে লোকালে নাউন ফর্ম হচ্ছে লোকালিটি, মাত্র একজন লিখছে, মাত্র একজন লিখছে, ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি 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 স্যাড। তাহলে লোকালের নাউন ফর্ম কি, লোকালের নাউন ফর্ম হচ্ছে লোকালিটি। থ্যাংক ইউ। অ্যারো ক্লাব বুঝো তো, অ্যারো ক্লাব একটা নাউন, অ্যারো ক্লাব হচ্ছে যেখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের, যে মানে আলটিমেটলি এটাকে এটা ভাবার দরকার না যে এরোপ্লেনের ক্লাব, মানে এই যে বায়ুর ভিতরে যে তোমার যে ডাইভগুলো দেওয়ার যে প্রসেসগুলো বা যেই ধরনের ঘটনাগুলো মেনটেন করা হয়, এটাই হচ্ছে যে অ্যারো ক্লাব আর কি। ওকে, অ্যারো। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ অফ 22। তার মানে 22 বছর বয়সে সে প্রথম জাম্প মেরেছিল, খুবই ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এজ অফ 22, সে 22 বছর সালে থাকা অবস্থায় প্রথম জাম্প করেছিলেন। ফার্স্ট জাম্প খুবই ইম্পর্টেন্ট, জাম্প হচ্ছে এখানে একটা নাউন, এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ফার্স্ট লিখতে গিয়ে তোমরা দেখো ফাস্ট, FAST, ফাস্ট, FAST, ফাস্টও কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু সেখানে সেন্টেন্সটা তো বুঝতে হবে যে কেন, কিভাবে অ্যাডজেক্টিভ। একইভাবে FIRST, এটা একটা সংখ্যাবাচক বা সংখ্যাগত অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল। ঠিক আছে, কি এটা, নিউমেরিক্যাল। ওকে, ঠিক আছে। তারপরে বলছে অন 21 মে 1959, এইটারে বেশি ইম্পর্টেন্ট দিয়ে দাগায় রাখো। অন 21 মে 1959টা খুব ইম্পর্টেন্ট, এই কারণে কোনো একটা নির্দিষ্ট ডেটের সাথে অন বসে, তুমি সময়, একটা নির্দিষ্ট সময় দিনকে উল্লেখ করতে হচ্ছে, সেখানে কি বসবে, অন বসবে। এবং এই যেভাবে লিখবা তখন কোনো কমা হবে না, 21 মে 1959। ঠিক আছে, তাহলে সে 22 বছর বয়সে হচ্ছে কি করে, ফার্স্ট জাম্প দেয়। ঠিক আছে, ফার্স্ট জাম্প দেয়। ইট ওয়াজ হার এক্সপার্টিজ, খুব ইম্পর্টেন্ট, এটা ছিল তার এক্সপার্টিজ, এটা ছিল হার এক্সপার্টিজ, তার দক্ষতা। এক্সপার্টিজ দিয়ে এখানে কি বোঝাচ্ছে, স্কিলস বোঝাচ্ছে, স্কিলকে বোঝাচ্ছে।
স্কিলকে বোঝাচ্ছে, ঠিক আছে, স্কিল বা দক্ষতাকে বোঝাচ্ছে। তাহলে ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ডাইভিং, এই যে ইনের পরে যদি স্কাই ডাইভিং একটা টার্ম, তারপরে ওইটা দেখতে কিছুটা কিসের মতো, জেরান্ডের মতো, যদি এটা একটা আলাদা টার্ম, তাহলে যে ইট ওয়াজ এটা ছিল তার এক্সপার্টিস, তার দক্ষতা ইন স্কাই ডাইভিং, অর্থাৎ আকাশের বুকে যে ভেসে বেড়ানোর ব্যাপারটা, দ্যাট লেড টু, দেখো কত মজার পড়া, এর পজিটিভ, ঠিক আছে, দ্যাট লেড টু। তাহলে এখানে লিড ইট কেন লিখলাম, আচ্ছা ইট লেখা বাদ দেই, ইট না লিখি, লিড কেন লিখলাম, কারণ লিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট, অর্থাৎ মনে রাখতে হবে সে কিন্তু কোনো মানে রিকমেন্ডেশনে সেখানে যুক্ত হয় নাই, সে কোনো কাউকে ধরে সেখানে যুক্ত হয় নাই, সম্পূর্ণ তার মেধা দিয়ে সে সেখানে গেছে, যেখানে সে জব করতে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি বলছে, দ্যাট লেড টু, লেড মানে নিয়ে গিয়েছিল, ধাবিত করেছিল, নিয়ে গিয়েছিল বা ধাবিত করেছিল, হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। এখন তোমার অনেকেরই প্রশ্ন যে কসমোনটটা কি ভাই, অ্যাস্ট্রোনট শুনেছি, কসমোনট শুনিনি। মনে রাখতে হবে অ্যাস্ট্রোনট কসমোনট সব একই জিনিস, অ্যাস্ট্রোনট কসমোনট সব একই জিনিস, শুধুমাত্র রাশিয়ান যেই মানে তোমার এই ধরনের কাজকর্ম যারা করেন, হ্যাঁ, বিভিন্নভাবে তারা সংযুক্ত নভোচারী, তাদেরকে আমরা কি বলে থাকি, নভোচারীদেরকে বলে থাকি আমরা কসমোনট। নর্মালি তারাও কিন্তু অ্যাস্ট্রোনট, এরা কিন্তু কি অ্যাস্ট্রোনট। মনে থাকবে, মনে থাকবে। এই পর্যন্ত ইজি না, অনেক ইজি, আই ডোন্ট থিঙ্ক খুব কঠিন, আই ডোন্ট থিঙ্ক খুব কঠিন। লোকেশন হবে কি না, লোকেশনও হবে, লোকেশনও হবে, লোকালিটিটা বেটার হয়, লোকেশনও হবে, লোকালিটিটা বেটার হয়, ওকে, লোকেশনও হবে, লোকালিটিটা বেটার হয়। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই একবার বলবো কমেন্টে কাইন্ডলি, অল্প পড়া বাট বুঝতে পারছি কিনা 100%। কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোয়েশ্চেন নাই? ওকে, পারফেক্ট। তাহলে চলো, আফটারওয়ার্ড, ভেরি গুড লিমন। আফটারওয়ার্ড মানে পরবর্তীতে, বাকিরা মনে মনে রেখেছো বলো? আমরা কানেক্টরস পড়ে থাকি, কি পড়ে থাকি, কানেক্টরস। কানেক্টরসের কাজ কি, কানেক্টরসের কাজ হচ্ছে কানেক্ট করা, কি করা, কানেক্ট করা। সো আমরা যখন অনেক কথা একসাথে বলি, তার আগে পরে আমরা কিছু এরকম লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টর ইউজ করে থাকি, যাতে করে আমাদের সেন্টেন্সগুলো অনেক বেশি মনোটোনাস না হয়, এবং যে শুনবে, যে শ্রোতা, সে যেন আমার উপর বিরক্তি প্রকাশ না করে, বিরক্ত না হয়ে যায়। সো এই যে তোমার আফটার ওয়ার্ডসটা যখন আমরা ব্যবহার করতেছি, তখন আমরা এর আগে কোনো একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে একাধিক ঘটনা দিচ্ছি, এবং একাধিক ঘটনার পরে পরবর্তীতে বোঝাতে এই আফটার ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? ঠিক একইভাবে আমরা যখন মোর ওভার, হাওয়েভার ইউজ করি, মোর ওভার অধি কিন্তু, হাওয়েভার যদিও, এগুলো তো কানেক্টর, ঠিক একইভাবে এটা একটা কানেক্টর। ওকে, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগরিন। এখন তুমি বলতে পারো ভাই এটা আবার কার ফ্লাইট, এটা তো বুঝলাম না, এটার ফ্লাইটটার ব্যাপারে কিছু বুঝলাম না, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি আগে চিন্তা করো এখানে কি বলছে, যে ফ্লাইট, এই ফ্লাইট মানে হচ্ছে উড্ডয়নকাল। এই ফ্লাইট দিয়ে তুমি ওই যে ওই ফ্লাইটের কথা ভেবো না, যে ফর এক্সাম্পল আমরা যে বিমানবন্দরে ফ্লাইটের কথা বলি এরকম ফ্লাইট ভেবো না, ব্যাপারটা হচ্ছে এখানে উড্ডয়ন সম্পর্কিত একটা শব্দ ফ্লাইট, এবং এই ফ্লাইটটা একটা নির্দিষ্ট ওকেশনে ইউরি গ্যাগারিন ইউজ করেছিল। তাহলে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, আমি ফাইট বলে ফেলছি। সো সবাই জানো ফাইট মানে কি, ফাইট মানে হচ্ছে যুদ্ধ, মারামারি, তাই না? ফাইট মানে হচ্ছে যুদ্ধ, মারামারি। সো ফাইটও একটা নাউন, তাই না? কখনো কখনো আবার ভার্ভ। তাহলে ফাইট একটা নাউনও, আবার ফাইট একটা ভার্বও। আবার আমরা বলতেছি যে ফ্লাইট এটা একটা নাউন, কারণ কি, এই যে আর্টিকেলের পরে একটা শব্দ নাউন হবে।
তাহলে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল, আবার বলতেছি দ্য ফার্স্ট হিউম্যান বিং, যেন তেন কথা না, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস, স্পেসের ইনার অংশ আছে, আউটার অংশ আছে, তার মানে প্রথম যেই হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন এপ্রিল 1961, তার একটা সময়ের কথা বলেছে। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ উইমেন ইন দ্য স্পেস, তার মানে এই যে ঘটনাটা ইউরি গ্যাগারিনকে দেখে সোভিয়েত ইউনিয়নের যেই মূলত সরকার ছিল, এই সোভিয়েত ইউনিয়নের যে সরকার সে কি করেছে, দে ডিসাইডেড, তারা হচ্ছে ডিসিশন নিয়েছিল। তাহলে আমাকে খুব সহজে দ্রুত বুঝতে হবে যে ডিসাইডেড হচ্ছে ভার্বের V2, কোত্থেকে আসছে, ডিসাইড থেকে, এবং এইটার নাউন ফর্ম কি হতে পারে, ডিসিশন। তাহলে সোভিয়েত ইউনিয়ন কি করেছিল, ডিসাইড করেছিল টু সেন্ড, তাহলে এই টু সেন্ডটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এটা একটা কি, ইনফিনিটিভ ভার্বের একটা স্পেসিফিক ফর্ম, একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ডিসাইডেড টু সেন্ড আ উইমেন ইন স্পেস, অর্থাৎ অন্তরিক্ষে, অন্তরিক্ষ বুঝো তো, বাহিরের যেই অংশটা সেখানে বলেছে যে অন 16 ফেব্রুয়ারি 1962, তার মানে 1962 সালের 16ই ফেব্রুয়ারি, প্রো ল্যাটারিয়া ভ্যালেন্টাইন তেরেস্কোভা, তার মানে আমরা অলরেডি বুঝতেছি যে ভ্যালেন্টাইন তেরেস্কোভার নাম তো এখানে আছে, আবার তাকে প্রো ল্যাটারিয়া বলা হচ্ছে, এটা পরীক্ষায় আসছে, বহুবার আসছে প্রো ল্যাটারিয়া, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, আগে এটা বুঝা নেই, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন, এটা একটা কি, নাউন, নাম। তাহলে প্রো ল্যাটারিয়া শব্দটার অর্থ হচ্ছে কি, প্রো ল্যাটারিয়া শব্দটার অর্থ হচ্ছে যে কি না একটু অবস্থা সম্পন্ন না, বা জেনারেল ক্লাস পিপল, আম জনতা আমরা যেমন বলি, আম জনতা বোঝানোর জন্য প্রো ল্যাটারিয়া ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং এটা কিন্তু ট্রু, যখন কেউ আউট অফ দ্য বক্স কিছু করে, অর্থাৎ গ্রামের বসবাসকারী ছেলেটা যখন শহরে এসে বিজনেসম্যান হয়ে যায়, তখন একটু অন্যরকম লাগে না? ঠিক একইভাবে এই যে প্রো ল্যাটারিয়া, এই ধরনের মানুষগুলো কি সাধারণত ওয়ার্কিং ক্লাস পিপল, পরীক্ষায় আসছিল। তাহলে প্রো ল্যাটারিয়ার পাশে লিখে রাখো ওয়ার্কিং ক্লাস পিপল, প্রো ল্যাটারিয়ার পাশে লিখে রাখো, প্রো ল্যাটারিয়ার পাশে লিখে রাখো, এটা হচ্ছে মূলত কি, মূলত হচ্ছে ওয়ার্কিং ক্লাস পিপলকে ডিনোট করে, ইট ডিনোটস দ্য ওয়ার্কিং ক্লাস পিপল, ওকে, প্রো ল্যাটারিয়া, আলটিমেটলি এটার অর্থ হচ্ছে ওয়ার্কিং ক্লাস পিপল। তাহলে এখন একটু দেখো, এই প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, খুব ইম্পর্টেন্ট, সে নিজে নিজে সিলেক্ট হয়নি, সে হয়তো কোনো একটা পরীক্ষা অংশগ্রহণ করেছে, পরীক্ষায় সে ভালো করেছে, ভাইভা হয়েছে, ভাইভাতে টিকে সে সিলেক্টেড হয়েছে, তার মানে তাকে সিলেক্ট করা হয়েছে, সে নিজে নিজেকে সিলেক্ট করেনি। সো আলটিমেটলি তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, অর্থাৎ তাকে ভোট দেওয়া হয়েছিল, ওয়াজ সিলেক্টেড, ওয়াজ সিলেক্টেড, তাকে কেউ না কেউ তাকে বন্দি করেছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ায়, যে এটা প্যাসিভ ভয়েস দাঁড়ায়। কিভাবে বুঝবো প্যাসিভ ভয়েস, কারণ ওয়াজ হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম, আর সিলেক্ট হচ্ছে ভার্বের মেইন ফর্ম, ঠিক আছে। তার মানে ইফ শি ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছিল, চান্স দেওয়া হয়েছিল ফর দিস প্রজেক্ট, তার এই প্রজেক্টের জন্য কি করা হয়েছিল, তাকে সিলেক্ট করা হয়েছিল। ফ্রম অ্যামাং, খেয়াল করো, ফ্রম অ্যামাং 400 অ্যাপ্লিকেন্টস, তার মানে এই যে আমরা অ্যাপ্লিকেশন সেন্ড করি, এই অ্যাপ্লিকেশন যারা লিখি বা অ্যাপ্লিকেশন যারা সেন্ড করি, তাদেরকে অ্যাপ্লিক্যান্টস বলা হয়, কি বলা হয় তাদেরকে, অ্যাপ্লিক্যান্টস বলা হয়, কি বলা হয় তাদেরকে, অ্যাপ্লিক্যান্টস বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিক্যান্টস হচ্ছে একটা নাউন, অ্যাপ্লিক্যান্টস হচ্ছে একটা কি, নাউন, ওকে। তাহলে এই হচ্ছে আমার অ্যাপ্লিক্যান্টস, এবং অ্যাপ্লিকেশনও একটা নাউন, অ্যাপ্লিক্যান্টস একটা নাউন, অ্যাপ্লিক্যান্টস একটা নাউন, অ্যাপ্লিকেশনও নাউন। 400, এই যে 400 সংখ্যাবাচক শব্দ, 400 অ্যাপ্লিক্যান্টস,
তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহলে আমরা এখানে অলরেডি এই লাইনটাই কি পেয়েছি, এই যে ওয়াজ সিলেক্টেডের ব্যাপারটা পেয়েছি, তার মানে প্যাসিভ ভয়েসের। আর সিলেক্টেড ফর মানে কোনো কিছুর জন্য নির্বাচিত হওয়া, এটাও কিন্তু আসতে পারে, সিলেক্ট ফর নির্বাচন করা বা নির্বাচিত হওয়া। এই যে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাথায় রাখতে হবে। ওকে, তাহলে তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, আমরা জানি যে হ্যাড টু মানে কি, মাস্ট অর্থে ব্যবহৃত হয়, যদিও সেটা কিসে ব্যবহৃত হয়, সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়। হ্যাড যেহেতু আছে এখানে, হ্যাডের পর আর কোনো ভার্ব নাই, তার মানে এই হ্যাডটা হচ্ছে ভার্বের V2, এটা হচ্ছে ভার্বের কি V2, ঠিক আছে। তাহলে তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, আন্ডারগো মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, মানে আমি বলতেছি না যে তুমি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছ বা কিছু, আন্ডারগো মানে হচ্ছে একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাওয়া বা খারাপ কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এমন বোঝাতে আন্ডারগো ব্যবহার করা হয়। তাহলে তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তাকে যেতে হয়েছিল সিরিজ অফ ট্রেনিং। সিরিজ অফ ট্রেনিং বুঝো মানে একের পর এক, সিরিজ অফ মানে কি একের পর এক, একের পর এক, একের পর এক। তাহলে সিরিজ অফ ট্রেনিং দ্যাট included neighbors, that included weightless flights, isolation tests, centrifuge test. তাহলে এইটা আমার কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, যে এই যে তাকে she had to undergo a lot of কি lot of things, এবং সে এই যে জিনিসগুলোর মধ্য দিয়ে গেছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ট্রেনিংটা। কিসের ট্রেনিংটা ছিল? ট্রেনিং দ্যাট ইনক্লুডেড, যেটা কিনা ইনক্লুড করতো কি বললাম আমরা, ওয়েটলেস ট্রেনিং, মানে কিভাবে একদম বায়ুবিহীনভাবে উড়ে বেড়াতে পারি। তোমরা জানো যে যখন আমরা দেখে থাকি এই ধরনের যন্ত্রগুলো, ভেহিকলসগুলো, স্পেসিফিক্যালি যেগুলো হচ্ছে কি এইরকম, যেগুলো হচ্ছে কি বাইরের স্পেসে নিয়ে যায় এমন কোনো ভেহিকল। আর এইসব ক্ষেত্রে ওয়েটলেস থাকা খুব ইম্পর্টেন্ট। আইসোলেশন, করোনার পর থেকে এই শব্দটা খুব ভাইরাল আমাদের কাছে। আইসোলেশন মানে পৃথকীকরণ, তার মানে আইসোলেশন টেস্ট, বুঝতে পারতেছো, পৃথক করার জন্য। তারপর বলছে সেন্ট্রিফিউজ, কি বলছে, সেন্ট্রিফিউজ টেস্ট, এটাও ইম্পর্টেন্ট, সেন্ট্রিফিউজ টেস্ট। তারপর হচ্ছে রকেট থিওরি, রকেট থিওরি জানতে হবে, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং। তাহলে এই যে ব্যাপারগুলো, এই যে জিনিসগুলো জানতে হতো, এইগুলো সে কি করেছে, ট্রেনিং নিয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। দ্যাটস ওয়াই দে হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড আন্ডারগো, that's why they have used the word undergo. Okay, and বলেছে 120 parachute jumps and pilot training in MiG-15 UTI jet fighters. তার মানে তাকে শুধুমাত্র এমনি এমনি ছেড়ে দেয় নাই, তাকে কিন্তু অনেকগুলো কি করাইছে, এই যে অনেকগুলো টেস্ট করাইছে, এবং আলটিমেটলি এই যে জাম্পস, 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI, কি বলছে, একটা যুদ্ধ বিমানের মতোই মনে হয়, তাই না? MiG-15 UTI নাম শুনে মনে হয় যুদ্ধ বিমান পাবে, এগুলো মহাকাশ যানের হিসেবে পরিচিত, মহাকাশ যান, এবং এটাকে জেট ফাইটারও বলা হচ্ছে। কি বলা হচ্ছে? জেট ফাইটার। কি বলা হচ্ছে? জেট ফাইটার। মনে থাকবে, মনে থাকবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন মাই ডিয়ার স্টুডেন্টস? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি অ্যান্সার দিব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, ভাই অ্যান্সার দিয়ে দিব। দ্রুত দ্রুত কোনো কোয়েশ্চেন থাকলে করো, ভাই অ্যান্সার দিয়ে দিব। কারো কোনো কোয়েশ্চেন নেই? তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই? ফ্রম অ্যামাং কেন? ভেরি গুড, এই যে ভাল লাগছে ভাই, গুড গুড, ভেরি গুড। আমার এনার্জি চলে আসলো তোমার কোয়েশ্চেনটা দেখে। আমি এটা ব্যাখ্যা করি নাই, আমি দেখতেছিলাম যে তোমরা কেউ আস করো কিনা, ঠিক আছে, কেউ আস করো কিনা। ওকে, এই দেখো, তাহলে আমরা বলেছিলাম যে ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়েছে, তার মানে কি, তাকে এই অপরচুনিটিটা প্রদান করা হয়েছিল, কিন্তু অবশ্যই তার ম্যারিড ছিল বলেই সেটা হয়েছিল। ইটস নট লাইক যে আমার মামা চাচা আছে আমাকে একটা জায়গায় ফিট করে দিছে, ইটস নট লাইক দ্যাট। শি অ্যাকচুয়ালি ওয়াজ সিলেক্টেড বেসড অন দ্য ম্যারিটস শি হ্যাড, তার যে ম্যারিটস ছিল। এখন তুমি বলতে পারো ফ্রম অ্যামাং কেন হলো? প্রথম কথা হচ্ছে, যেই জায়গায় তাকে সিলেক্ট করা হয়েছে সেই প্রজেক্টটায় তাকে সিলেক্ট যেহেতু করেছে, তাই এই জন্য আমরা দেখেছি যে সেই প্রজেক্টটার ভিতরে অনেক অনেক অ্যাপ্লিকেশন দিয়েছে। অ্যাপ্লিকেশন সবই নাউন,
অ্যাপ্লিকেন্টস, অ্যাপ্লিকেশন সবই নাউন। অ্যাপ্লাই হচ্ছে ভার্ব, লিখছো অ্যাপ্লিকেন্টস, অ্যাপ্লিকেশন এগুলো সবই নাউন, অ্যাপ্লাই হচ্ছে ভার্ব। অ্যাপ্লাই হচ্ছে কি ভার্ব। তাহলে সেই ক্ষেত্রে 400 প্লাস মোর দেন, বুঝো এখানে কিন্তু 400 বলে নাই, মোর দেন বলছে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী অংশে এটা খুব কাজে লাগবে। মোর দেন তার মানে অবশ্যই 400 থেকে উপরে, 400 প্লাস। তাহলে মোর দেন 400 অ্যাপ্লিকেন্টসের ভিতরে তাকে করা হয়েছে ফ্রম, কারণ এইখান থেকে বাছাই করা হয়েছে। ফ্রম কারণ একটা নির্দিষ্ট সংখ্যক অংশ থেকে বাছাই করা হয়েছে। আর অ্যামাং কেন? কারণ 2-এর অধিক মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে। তাহলে ফ্রম কেন? কারণ একটা প্রসেসের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন সবাই জমা দিয়েছে একটা বিজ্ঞপ্তি দেখে, এবং সেই প্রসেসটার জন্য তারা ফ্রম ইউজ করেছে। আর অ্যামাং কেন? কারণ সংখ্যাটা 2-এর অধিক, 400-এর বেশি, মোর দেন 400, অবশ্যই 2-এর অধিক। আর আমরা জানি যে 2 জনের ভিতরে তুলনা হলে বা 2 জনের মধ্য থেকে সিলেক্ট করা হলে বিটুইন হতো। যেহেতু 400 প্লাস মানুষের মধ্য থেকে সিলেক্ট করা হয়েছে, তাই অ্যামাং বসেছে। তাহলে এরকম একটা উদাহরণ পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় আসে। কি আসে ভাই ভর্তি পরীক্ষায়? ভর্তি পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন আসে, দেখো তো পারো কিনা, দেখো তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারো কিনা। ভর্তি পরীক্ষায় প্রায়ই বলে এরকম একটা কোয়েশ্চেন যে ডিভাইড the mangoes dash two brothers। তাহলে কি প্রশ্ন আসলো প্রথমে ভর্তি পরীক্ষায়? ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ টু ব্রাদার্স। এখন এখানে আমি উত্তর কি দিব? আমি কি বুঝবো? আমি বুঝবো যে ডিভাইড করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? ডিভাইড করতে বলা হয়েছে ভার্ব। কিসে? কাকে? ম্যাঙ্গো গুলোকে। কাদের মধ্যে? 2 জন ভাইয়ের মধ্যে। তাহলে এখানে অফকোর্স আমরা বিটুইন ইউজ করব। কি ইউজ করব? বিটুইন। ঠিক আছে? তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন 2 ব্রাদার্স। আবার যদি কোশ্চেনটা এমন হয় যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ পিপল। এখন আমাকে বলো, আমি তোমাদেরকে কি শিখিয়েছি? আমি তোমাদেরকে শিখিয়েছি পিপল হচ্ছে একটা প্লুরাল নাউন। তাহলে পিপলের সিনোনিম কি? পিপলের সিনোনিম হচ্ছে পারসনস। পারসনস মানে তো 2 জনকে বোঝায় না, অনেক মানুষকে বোঝাতে পারে। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং পিপল, কারণ এটা 2 প্লাস প্লাস 2-এর অধিক। বলো মনে থাকবে? মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস? বোঝা যাচ্ছে পড়া? মজা লাগে? মজা লাগে না? মজা লাগে না? বলো মজা লাগে না? মজা লাগে না? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝে বুঝে পড়লে দেখবা যে কেমন, মানে নিশ্চয়ই মজা লাগবে, না লাগার কোনো কারণই নেই, না লাগার কোনো কারণই নেই। ঠিক আছে? ওকে, পারফেক্ট। চলো তাহলে দেখো, একটা কোয়েশ্চেন আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। এই যে প্রোলেটারিয়া, এই প্রোলেটারিয়া হচ্ছে কি? ওয়ার্কিং ক্লাস পিপল, এবং এদেরকে দরিদ্র বলা হয়। কি বলা হয় এদেরকে? দরিদ্র বলা হয়। কি বলা হয় এদেরকে? দরিদ্র বলা হয়। মনে থাকবে? আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা সামনে আগাই। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ স্পেসক্রাফট, একটু তাকাও ভালো করে, দেখা যায় কিনা আমাকে বলো। দেখা যাচ্ছে হোপফুলি। তাহলে তোমাদেরকে আমি 2টা কথা বলবো। প্রথম কথাটা কি? প্রথম কথা হচ্ছে সিন্সের ব্যবহার সম্পর্কে। এই সিন্স শব্দটা যদি কোথাও থাকে, আবারও বলতেছি, এই সিন্স শব্দটা যদি কোথাও থাকে, তোমাকে 2টা ধারণা দিবে। কয়টা ধারণা দিবে? 2টা ধারণা দিবে। একটা ধারণা কি? একটা ধারণা হইল সিন্স দিয়ে টাইমকে বোঝানো হয়। আবারও বলতেছি, সিন্স দিয়ে টাইমকে বোঝানো হয়। টাইম, সিন্স যেখানে আছে সেখানে টাইম আছে। আবার সিন্স দিয়ে যেহেতু অর্থে ব্যবহৃত হয়। যেহেতু, যেহেতু মানে বুঝো বিকজ, আমরা বিকজ বলি না, এই বিকজ, অ্যাজ, সিন্স।
তাহলে এইখানে আমাকে বলো তো, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5, এখানে কি যেহেতু বোঝাচ্ছে না টাইম বোঝাচ্ছে বলো? এখানে কি সিন্সটা দিয়ে যেহেতু বোঝাচ্ছে, রিজন বোঝাচ্ছে? যেহেতু কখন বসে? যখন রিজন আসে। রিজন বুঝো তো, কারণ। কারণ এই কারণে এই হইছে। মনে করো বললাম যে আজকের ক্লাসটা এত কম সংখ্যক স্টুডেন্ট কেন? ভাইয়া আপনি কালকে ক্লাস নেন নাই, এই জন্য আমরাও আজকে ক্লাস করতে আসিনি। তার মানে বলতেই পারে সিন্স ইউ ডিডন্ট টেক দ্য ক্লাস অর ডিডন্ট গিভ দ্য ক্লাস ইয়েস্টারডে, উই ডিডন্ট অ্যাটেন্ড ইউর ক্লাস। সো হইতেই পারে, এরকম বলতে পারে না? বলতেই পারে, আমি অসুস্থ ছিলাম ভাই, কি করব, সরি। তাহলে এই জিনিসটা কি তাই বোঝাচ্ছে? না, এটা একটা সময়কালকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে যে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ। তাহলে পরীক্ষায় এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই যে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, এই সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ, দা হচ্ছে একটা আর্টিকেল এবং লঞ্চ হচ্ছে এখানে একটা নাউন। বাই দা ওয়ে, এটা কিন্তু লঞ্চ না ওই যে বরিশালের দিকে বা খুলনার দিকে যাওয়ার জন্য যে লঞ্চ ব্যবহার করা হয় বা চাঁদপুরে যাওয়ার জন্য যে লঞ্চ ব্যবহার করা হয় সেই লঞ্চ না, কিন্তু এই লঞ্চ মানে উদ্ভাবন, তাই না? অর্থাৎ আলটিমেটলি কোনো কিছুকে আমরা উদ্বোধন করলাম, বা বা আমি আমি এইভাবেও বলতে পারি যে কোনো কিছু ছোড়া হলো, নিক্ষেপ করা হলো। যেহেতু আমরা রকেট টাইপের জিনিস নিয়ে পড়তেছি বা আমরা একটু স্পেস টাইপের জিনিস নিয়ে পড়তেছি, সো এখানে লঞ্চটা আমরা উৎক্ষেপণও বলতে পারি, উৎক্ষেপণ কাল। তাহলে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5, স্পেসক্রাফট কি আগে বুঝতে হবে, এটা একটা নাউন। আমরা যেমন গাড়ি ঘোড়া মোটরসাইকেল কত কিছু বলি, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, ঠিক তেমনি স্পেস ক্রাফট অর্থাৎ স্পেসে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট যন্ত্র আছে বা যানবাহন আছে, সেটাকে আমরা বলতেছি স্পেস ক্রাফট। মনে থাকবে যে স্পেস ক্রাফটটা কি, যে আমরা অন্তরিক্ষে যাওয়ার জন্য, স্পেসে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট যানবাহন ব্যবহার করে থাকি, এইটাকে আমরা বলে থাকি স্পেসক্রাফট। ওকে, তাহলে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5, তার মানে ভস্টক 5 যখন সাকসেসফুলি লঞ্চ হয়েছিল, তাহলে আমরা কিন্তু জানি যে সাকসেসফুল অ্যাডজেক্টিভ, কারণ কোনো একটা শব্দের শেষে অ্যাফিউএল থাকলে, আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, কোনো একটা শব্দের শেষে অ্যাফিউএল থাকলে সেটা কি হবে? সেটা অ্যাডজেক্টিভ হবে। এই অ্যাফিউএল কেটে দাও, সাকসেস হচ্ছে একটা নাউন। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পারবা না ইনশাল্লাহ। আবার সাকসেসফুলের সাথে এলওয়াই যোগ করে দাও, লেখো লেখো নোটসে, এগুলো দেখবো যে কার নোটস কতটা যুক্তিযুক্ত হয়েছে। তাহলে সাকসেসফুলি কিন্তু এটা কি অ্যাডভার্ব, মাথায় রাখতে হবে এগুলো। ওকে, তাহলে বলতেছিলাম অন 14 জুন 1963, তাহলে আমি কিন্তু একটু আগে এটার উপর আমি একটু জোর দিয়েছিলাম যে কোনো জায়গায় যদি ডেট থাকে, বা আবারও বলতেছি, কোনো জায়গায় যদি ডেট থাকে তাহলে তার আগে অন বসে, তার আগে 100% অন বসে। তাহলে 14 জুন 1963 সালে তেরেস্কোভা কি করেছিল? তেরেস্কোভা বিগেন, আবারও কিন্তু বিগেন, আমরা কিন্তু অলরেডি বিগেনের ব্যাখ্যাটা পড়েছি। বিগেন হচ্ছে কি? বিগেন হচ্ছে ভার্বের V2, ঠিক আছে? তাহলে তেরেস্কোভা বিগেন প্রিপেয়ারিং, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এখান থেকে প্রশ্ন এসেছিল। বিগেন প্রিপেয়ারিং, ভাই এখানে ভিআইএনজি কেন হলো, বা এই ভিআইএনজিটা আসলে কি? তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, একটা জিনিস পড়িয়েছিলাম যে তুমি যদি একটা নির্দিষ্ট সেন্টেন্স লিখো, ওই সেন্টেন্সের ভিতরে ভার্ব দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া আপনি কি বলতেছেন, আমরা তো জানি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক আছে, একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকতে পারে, মেইন ভার্বও থাকতে পারে, কিন্তু এখানেই খেলাটা, এই যে অক্সিলারি ভার্বগুলো, এগুলো হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এগুলো হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে ফাইনাইট ভার্ব। আর যখন অক্সিলারি ভার্বের পাশে আমরা দেখতে পাই আরেকটা কিছু, সেটা হয়ে যায় কি নন ফাইনাইট ভার্ব। ভাইয়া মাথায় কিচ্ছু ঢুকতেছে না, কি বলতেছেন, চলো মাথায় দেওয়ার চেষ্টা করি, চলো একটু 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 দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো যে ওই সাকসেসফুল লঞ্চের পরে তেরেস্কোভা বিগেন, মানে তেরেস্কোভা শুরু করেছিলেন, তেরেস্কোভা শুরু করেছিলেন, কি শুরু করেছিলেন? প্রিপেয়ারিং, তার মানে কি প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নেওয়া, কিসের প্রস্তুতি নেওয়া? ফর হার ওন ফ্লাইট, তার নিজস্ব ফ্লাইটের জন্য। ফর, ফর একটা প্রিপোজিশন, হার হচ্ছে একটা প্রোনাউন, ওন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফ্লাইট হচ্ছে একটা নাউন। তাহলে এই ফ্লাইটটা মূলত উড্ডয়নকে বোঝাচ্ছে, সে যে উড়াল দিবে, সেও তো স্পেসে যেতে চায়, সেও তো আউটার স্পেসে যাবে, তাই না আলটিমেটলি। তাহলে এই যে বিগেন প্রিপেয়ারিং, এটা আমাদেরকে কি বোঝায়?
দেখো চলো আমরা ব্যাখ্যা করে দেই, তাহলে বুঝবা। তাহলে ভাইয়া কি বলছি, সাধারণত আমরা ফাইনাইট ভার্ব পাই আর নন ফাইনাইট ভার্ব পাই। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট, আমি যখন বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ব্যাখ্যা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফাইনাইট ভার্বগুলো হচ্ছে এমন ভার্ব যেগুলো কিনা সাবজেক্টের আদলে চেঞ্জ হতে পারে বা টেন্সের কারণে পরিবর্তিত হতে পারে। কথা বুঝো নাই? তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যারা কিনা সাবজেক্টের কারণে চেঞ্জ হতে পারে, টেন্সের কারণে, অবস্থার পরিবর্তনের কারণে চেঞ্জ হতে পারে। তবে 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 নন ফাইনাইট ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যেগুলোর কোনো পরিবর্তন হয় না, এরা কখনোই পরিবর্তন হয় না বা পরিবর্তিত হয় না। তাহলে নন ফাইনাইট ভার্বগুলো কোনো আপোষ করে না, এদের কোনো পরিবর্তন নাই। তাহলে খুব ভালো মতো দেখো, আমি যদি এই লাইনটা লিখি, তেরেশকোভা began preparing, ঠিক আছে? আবার আমি যদি লিখি তেরেশকোভা begins preparing, তাহলে আমাকে বলো একটা জিনিস বলো প্লিজ, একটা জায়গা বলো যে এই যে এখানে সাবজেক্ট ঠিক আছে সেম, এখানে প্রিপেয়ারিংটাও কিন্তু সেম, শুধু পরিবর্তন কোন জায়গায়? শুধু পরিবর্তন হচ্ছে এই জায়গায়, তাই না? তাহলে ভাইয়া কি বলছিলাম, যে ফাইনাইট ভার্বগুলো তাদের রূপের পরিবর্তন করতে পারে। ফাইনাইট ভার্বগুলো তাদের রূপের পরিবর্তন করতে পারে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স বা সিচুয়েশন। ফাইনাইট ভার্ব তার রূপের পরিবর্তন করতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব তাদের রূপের পরিবর্তন করতে পারে না বা করেও না। তাহলে নন ফাইনাইট ভার্ব কারা? ইনফিনিটিভ। ইনফিনিটিভ দেখতে কেমন? টু প্লাস ভার্বের বেস ফর্ম। নন ফাইনাইট ভার্ব কারা? জেরান। জেরান দেখতে কেমন? ভিআইএনজি। নন ফাইনাইট ভার্ব কারা? পার্টিসিপল। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা দেখতে ভিআইএনজি। বলো বুঝতে পারছো? এই কথাগুলো বুঝতে পারছো? তার মানে এখানে যদিও দুইটাই মেইন ভার্ব মনে হচ্ছে, আবারও বলতেছি, কারণ এখানে মেইন ভার্ব এটা। এখন তুমি বলতে পারবে অক্সিলারি ভার্বের চক্করটা কি? আসো দেখাই অক্সিলারি ভার্বগুলো কিভাবে ফাইনাইট ভার্ব হয়। অক্সিলারি ভার্বের চক্করটা হচ্ছে, ধরো আমি বললাম আই এম প্লেইং ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট। আবার বললাম হি ইজ প্লেইং ক্রিকেট। কি বললাম? হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এখন তুমি আমার বলো, তুমি পরিবর্তনগুলো দেখতে পাচ্ছ? বুঝতে পারতেছ তো ব্যাপারটা? তাহলে আমরা কি বলবো বলো আমাকে, কমেন্টে বলো। আমরা এইটাকে ফাইনাইট ভার্ব বলবো। কেন? কারণ সাবজেক্টের সাথে এটার পরিবর্তন হয়। এদের কি কোনো পরিবর্তন হয়েছে? আই থাকলেও প্লেইং হয়েছে, হি থাকলেও প্লেইং হয়েছে। এবং এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। কি বলতেছি আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখতে হবে সকল কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। সকল কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, সকল কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। বলো বোঝা গেছে? সবাই বুঝছো? সবাই বুঝছো না বুঝো নাই? দ্রুত বলো। সবাই বুঝছো এই পর্যন্ত যা যা বলছি? তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব বুঝতে পারবা তো? তাহলে ভর্তি পরীক্ষার সময় তোমাদেরকে কিছু এরকম ভার্ব মনে রাখতে হবে। ভর্তি পরীক্ষার সময় কিছু ভার্ব এরকম মনে রাখতে হবে। ফর এক্সাম্পল ভর্তি পরীক্ষায় তুমি সবসময় এরকম মানে অনিশ্চিতভাবে চিন্তা করতে পারবা না, এই জন্য ভর্তি পরীক্ষায় বলে। যেমন ভর্তি পরীক্ষায় তোমার এমন থাকবে, তোমার বলবে একটা ভার্ব হচ্ছে মাইন্ড আর একটা ভার্ব হচ্ছে অ্যাডভাইস, এবং এগুলো ভর্তি পরীক্ষায় আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রামে আসছে, গুচ্ছতে আসছে, মেডিকেলে আসছে। তাহলে দেখো মাইন্ড, অ্যাডভাইস, মাইন্ডের সাথে সবসময় ভার্বের ভিআইএনজি বসে, অ্যাডভাইসের সাথে সবসময় ভার্বের টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, মানে ইনফিনিটিভ বসে। তাহলে উদাহরণ দেন। যেমন ধরো তোমরাই পড়বে একটা উদাহরণ, উড ইউ মাইন্ড, এটা তোমাদের সেকেন্ড পেপারে আছে, যখন পড়াবো, যারা ব্যাচে থাকবা সেকেন্ড পেপার ব্যাচেও তারা দেখবা। উড ইউ মাইন্ড, মনে করো তুমি কাউকে জিজ্ঞেস করতেছো আমাকে কি একটু হেল্প করবেন, আমার শরীরটা ভালো না, একটু জানালাটা খুলে দিবেন। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। এই যে ওপেনিং দ্য উইন্ডো, কোয়েশ্চেন মার্ক। আবার মনে করো অ্যাডভাইস দিয়ে কি আসছে পরীক্ষায়, হুবহু বলতেছি, এই অ্যাডভাইস দিয়ে আসছে হি
অ্যাডভাইসড V2 ভার্বের পাস্ট ফর্ম মি টু গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং। দেখো এই একটা সেন্টেন্সে কতগুলো ভার্ব আছে, এই একটা সেন্টেন্সে এই যে অ্যাডভাইসড এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এটা আমার কি, এটা আমার ফাইনাইট ভার্ব। টু গিভ এটা আমার নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। স্মোকিং এটা আমার নন ফাইনাইট ভার্ব। এই স্মোকিংটা এখানে জেরান্ড। কিভাবে জেরান্ড? আমরা জানি টু ব্যতীত, আমরা জানি টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে। আমরা জানি টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে ভার্বের যে ফর্মটা, তাহলে স্মোক থেকে স্মোকিং। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। একটা সেন্টেন্সে বা একটা ক্লজে, ক্লজ মানে বুঝো তো বাক্যাংশ, দুই ধরনের ক্লজ হয়, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। পড়ছো না ওই যে কন্ডিশনাল, ইফ হি কামস আই উইল গো, ইফ হি কামস আই উইল গো, পড়ছো না এগুলো? তাহলে এই যে ব্যাপারগুলো মনে থাকবে না? সো এইখানেও বিগেন, তুমি বলতে পারো তাহলে ভাইয়া টু প্রিপেয়ার কেন হলো না? তোমার প্রশ্ন আসতে পারে শেষে কি, যে ভাইয়া টু প্রিপেয়ার কেন হলো না? এই জন্য হলো না কারণ বিগিন নামক ভার্বের সাথে, বিগিন নামক ভার্বের পরে সাধারণত ভিআইএনজি হয়। বুঝতে পারছো? সো এটা কি ভাই মুখস্থ করবো, কতগুলো করবো না, পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবা। ইউ উইল বি অ্যাকাস্টম টু। এই যে অ্যাকাস্টম টু বললাম না, এইটাও পরীক্ষায় আসছে, এর মানে অভ্যস্ততা, অভ্যস্ত হওয়া। তাহলে এই হচ্ছে ঘটনা, মনে থাকবে, মনে থাকবে। আন্ডারস্টুড কেন প্রিপেয়ার, টু প্রিপেয়ার না হয়ে প্রিপেয়ারিং হলো? বলো এই পর্যন্ত বোঝা গেছে? আমি একটু ওয়েট করব, যারা আছো সবাই একবার করে লিখতে হবে কমেন্টে, না বুঝে থাকলে কোয়েশ্চেন করতে হবে, আমি আবার বুঝাই দিব। কিন্তু মানে না বুঝে গেলে লাভ নাই, তুমি শিখতে পারলা না, একটা ক্লাস করলা আর কিছু শিখলা না, এটা লস তোমার জন্য। লস করিও না, লস করিও না, লস করিও না, আবারও বলতেছি লস করিও না। বলো বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে ওন কোন পার্টস অফ স্পিচ মনে আছে তো? ওন কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মনে না থাকলে লিখে রাখো। ডোন্ট ট্রাস্ট ইউর ব্রেইন, লিখে রাখবা, তাহলে খাতা উল্টালেই সব পাবা। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, তার মানে 1963 সালের 16ই জুন, 1963 সালের 16ই জুন। আবার বলছি, অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16ই জুন। তাহলে আমরা বলেছিলাম যে ডেটের আগে কি হয়? অন হয়। কি বলেছিলাম বলো তো? খাতায় লিখো, ডেটের আগে অন হয়। আবার মনে রাখো, ডে এর আগেও অন হয়। ডেটের আগে যেমন অন হয়, ডে এর আগেও কি হয়? অন হয়, যে মর্নিং, ইভিনিং। ঠিক আছে, তাহলে অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, তেরেশকোভা অ্যান্ড হার ব্যাকআপ। বুঝতে পারতেছো? আমরা যেমন মেকআপ ক্লাস নিব আজকে বিকেলে, এই ক্লাসটা তো রেগুলার ক্লাস আজকের, মানে আজকের দিনে একটা ক্লাস হতোই। আবার যেমন আমরা একটু পরে বিকালে আবার একটা ক্লাস নিব, সেটাকে আমরা মেকআপ ক্লাস বলছি। ঠিক তেমনি প্রত্যেকের একটা ব্যাকআপ থাকতে হয়। ব্যাকআপ মানে কি? তার যদি কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তাহলে আরেকজন যেন রেডি থাকে। বুঝতে পারছো? প্রস্তুত থাকে। তাহলে তেরেশকোভা অ্যান্ড হার ব্যাকআপ কি বলেছে? তেরেশকোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট। তাহলে নিশ্চয়ই তুমি খাতায় লিখেছো, আমি যখন বলেছি যে কসমোনট হচ্ছে রাশিয়ার অ্যাস্ট্রোনট, অর্থাৎ অ্যাস্ট্রোনট মানে কি? নভোচারী। অ্যাস্ট্রোনট নভোচারী। তাহলে রাশিয়ার যারা অ্যাস্ট্রোনট আছেন, রাশিয়ার যারা অ্যাস্ট্রোনট আছেন তাদেরকে কসমোনট বলা হয়। তারাও অ্যাস্ট্রোনট, কসমোনটরাও অ্যাস্ট্রোনট, কিন্তু যেহেতু তারা রাশিয়ার এই জন্য তারা কসমোনট। তাহলে কি বলছে? যে কসমোনট সোলোভায়োভা, খুব মজার একটা নাম, সোলোভায়োভা ওয়ার ড্রেসড আপ। ওয়ার কেন বলছে এখানে ভার্বটা? এখানে ভার্বটা ওয়ার কেন আছে? তার কারণ হচ্ছে এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, বা দুইয়ের অধিক ব্যক্তির কথা বলা হয়েছে। তেরেশকোভার কথা বলা হয়েছে, সোলোভায়োভার কথা বলা হয়েছে, তাহলে দুইজন ব্যক্তির কথা হয়েছে, অবশ্যই এখানে ওয়ার হবে। ড্রেসড আপ, ড্রেসড আপ বলে নাই, ড্রেসড ইন, ড্রেসড আপ না, ড্রেসড ইন।
ঠিক আছে? তাহলে ড্রেসড ইন স্পেস স্যুটস। এখন স্পেসে তো আমার মতো এরকম টি শার্ট পরে গেলে হবে না, হবে? আমার মতো এরকম টি শার্ট পরে গেলে স্পেসে হবে না। স্পেসের জন্য আলাদা অ্যাটায়ার আছে, আলাদা পোশাক আছে। তাহলে ওয়্যার ড্রেসড ইন স্পেস স্যুটস, তার মানে তারা স্পেস স্যুটসে কি হয়েছিল, ড্রেসড ইন হয়েছিল। অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল। মনে রাখবে তারা একা একা যায়নি, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে টেকেন আছে। বলো বুঝতে পারছো? আমার বুঝো নাই? না বুঝতে পারলে বলো। তার মানে তারা যেহেতু নভোচারী, তাদেরকে ড্রেসড ইন করানো হয়েছে, অর্থাৎ তাদেরকে পোশাক, নির্দিষ্ট পোশাক পরানো হয়েছে, যেটাকে আমরা নাম দিচ্ছি স্পেস স্যুটস। যেমন স্পেসে যাওয়ার জন্য স্পেস ক্রাফট আছে, মানে স্পেসের জন্য একটা স্পেশাল যানবাহন, ঠিক তেমনি স্পেস স্যুট, স্যুটস দিয়ে এখানে পোশাকের কথা বলা হচ্ছে। অ্যান্ড ওয়্যার টেকেন, আর দ্বিতীয়বার ওয়্যার লিখেনি, তার মানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, ওয়্যার টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড, অর্থাৎ তাদেরকে একটা স্পেস শাটল লঞ্চ প্যাড, তোমরা দেখবা এখনই সার্চ করে দেখতে পারবা যে একটা নির্দিষ্ট এরকম প্যাডের মতো থাকে। হেলিকপ্টার যেমন এসে বসে, হেলিকপ্টারগুলো যেমন একটা নির্দিষ্ট জায়গায় বসে, ঠিক এরকম করে স্পেস শাটলগুলো একটা নির্দিষ্ট অংশে থাকে, এবং সেটাকে আমরা স্পেস শাটল লঞ্চ প্যাড বলতেছি। লঞ্চ প্যাড কেন? কারণ সেখান থেকেই উৎক্ষেপণ করা হয়, সেখান থেকেই উৎক্ষেপণ করা হয়। তাহলে স্পেস শাটল কিন্তু ওই স্পেস ক্রাফটের মতো, স্পেস ক্রাফট যা, স্পেস শাটলটাও তাই। বাই বাস, তার মানে বাসের মাধ্যমে নিয়ে গেছে। এইটা পড়ানোর সময় প্রায়ই বলি, যেহেতু আমি একটু মুভি দেখি, আমার ভালো লাগে শাহরুখ খানের মুভি। শাহরুখ খানের একটা মুভি ছিল জিরো, যদিও ব্যবসায় সেটা জিরো ছিল, বাট এটা শেষের দিকে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখিয়েছিল, যার মধ্যে একটা ছিল এই স্পেস শাটল প্যাডে কিভাবে নিয়ে যাওয়া হয়। এখানে যেই ঘটনাটা বর্ণনা করা হয়েছে, ঠিক সেই জিনিসটা তুমি ওইখানে দেখতে পাবা, যে একটা বাসে করে শাহরুখ খানকে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে দেখাচ্ছে ক্যামেরা দিয়ে জুম করে যে সামনে হচ্ছে ওই স্পেস শাটল প্যাডটা, যেখানে শাহরুখ খানকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তার কি রকেটটাকে ছেড়ে দিবে, এরকম একটা ব্যাপার। আফটার কমপ্লিটিং, তাহলে মাত্র আমরা পড়েছি, বলো পড়ছি না পড়ি নাই, কমেন্টে বলো পড়েছি না পড়ি নাই। পড়েছি। এই প্রিপোজিশন আফটার, এটা তো টু না, তাহলে এই যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেটা ভিআইএনজি হয়। কি হয়? ভিআইএনজি হয়। ঠিক আছে? তাহলে আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, খেয়াল করো, আফটার কমপ্লিটিং হার, তাহলে হার কেন বসছে? ওই তেরেস্কোভার পরিবর্তে বসেছে। তাহলে আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, তাহলে মনে রাখতে হবে যে যখনই পজেসিভ প্রোনাউন বসে, পজেসিভ প্রোনাউনের পরে একটা শব্দ থাকলে, পজেসিভ প্রোনাউনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। পজেসিভ প্রোনাউনের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? সেটা নাউন হয়, কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনের ভার্ব কি? কমিউনিকেশনের ভার্ব হচ্ছে কমিউনিকেট, কমিউনিকেট। ঠিক আছে? তাহলে আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, এটা তো ইম্পর্টেন্ট, লাইফ সাপোর্ট চেক, তাই না? কারণ সে এত উপরে যাবে উইদাউট এনি রেস্কিউ টিম, নাথিং, তার তো অবশ্যই লাইফ সাপোর্টের একটা কিছু দেওয়া আছে সেখানে, ওই জন্যই বলেছে লাইফ সাপোর্ট চেকস। তার মানে তার কমিউনিকেশনটা হয়েছে, ঠিক আছে আমি রেডি আছি। লাইফ সাপোর্ট চেকটা দেখেছে। শি ওয়াজ সিল্ড, সিল্ড মানে বুঝো বন্ধ করে দেওয়া। ধরো আমি তোমাদের জন্য কোয়েশ্চেন পেপার বানাইছি, বা আমার বাদ দাও, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছো, কোয়েশ্চেন পেপারগুলো বানানোর পরে একটা সিল গালা দিয়ে সিল করে দেওয়া হইতো, তাই না? একটা সিল গালা দিয়ে কি করা হইতো? সিল করে দিত। এবং সেই সিলটা ছেঁড়া হইতো শুধুমাত্র পরীক্ষার হলে, যখন কোয়েশ্চেন পেপার নিয়ে টিচাররা ঢুকতো তখন দেখতো না ম্যাডাম স্যাররা একটা এরকম সিল খুলতেছে, খুলে তারপরে কোয়েশ্চেনগুলো বের করতেছে, তো ওই রকম সিল করে দিছে তাকে একটা নির্দিষ্ট অংশে, স্পেস শাটলটার বা স্পেস ক্রাফটার। তাহলে শি ওয়াজ সিল্ড, শি ওয়াজ সিল্ড, তাকে একটা নির্দিষ্ট অংশে সিল করা হয়েছে। ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে। ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে কি? বাইরে। ঠিক আছে? তাহলে ইনসাইড ভস্টক 6, ভস্টক 6। তারপরে কি বলছে? ফিনিশিং, ফিনিশিং 2 আওয়ার কাউন্টডাউন। তাহলে এইটাকে আমরা ফ্রেজ বলতে পারি। কি বলতে পারি? এইটা একটা ফ্রেজ, কারণ ফিনিশিং এখানে মেইন ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। এটা একটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে ফিনিশিং 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টা কাউন্টডাউন শেষে। ফিনিশিং 2 আওয়ার কাউন্টডাউন, ভস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। তার মানে 2 ঘন্টার একটা কাউন্টডাউন হয়েছে, 1 2 3 4 এরকম সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় হয়ে হয়ে ওই কাউন্টডাউন করে, এই কাউন্টডাউন করে ভস্টক 6 আমার সাবজেক্ট, লঞ্চড হচ্ছে ভার্বের পাস্ট পার্ট, ভার্বের পাস্ট ফর্ম, আর ফল্টলেসলি হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? কারণ ফল্টলেস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ত্রুটিহীন। ফল্টলেস ত্রুটিহীন, ফল্টলেস
ত্রুটিহীন, আর ফল্টলেসলি মানে ত্রুটিহীন ভাবে, কোন ওয়েতে, কিভাবে। তাহলে ভার্ভকে যখন কোনো শব্দ মডিফাই করে এবং সেটা দিয়ে তার ম্যানার বা তার প্লেস বা তার টাইম বা তার ওয়ে, এই ধরনের জিনিসকে ব্যাখ্যা করা হয়, সেটা অটোমেটিকলি একটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কোন উপায়ে সেটা লঞ্চড হয়েছিল, কোন উপায়ে, ত্রুটিহীন উপায়ে, ত্রুটিহীন ভাবে, মনে থাকবে? ঠিক আছে। জাস্ট ফর এক্সাম্পল আমরা বলি না যে হি রানস স্লোলি। ধরো তোমরা তো বয়স টয়স কম, তোমাদের অনেক হাড্ডির জোর, তোমরা অনেক দ্রুত দৌড়াতে পারো, আমার বয়স হয়ে গেছে, আমি এত দৌড়াতে পারি না। তাহলে এই যে হি রান স্লোলি, আমি একটু আস্তে দৌড়াই। তাহলে আমি কিভাবে দৌড়াই, কোন ম্যানারে দৌড়াই, কোন উপায়ে দৌড়াই, আমি স্লোলি দৌড়াই। তাহলে স্লোলি একটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের ক্ষেত্রে এই তিনটা জিনিস মনে রাখবা। প্রথম দিনও বলেছিলাম এমপিটি, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ফল্টলেসলি এটার বিপরীত শব্দ কি হবে? ফল্টলেসলি পরীক্ষায় আসে, ফল্টলেসলির বিপরীত শব্দ হচ্ছে ফল্টি, বা ফল্টলেসের বিপরীত শব্দ হচ্ছে ফল্টি। দুইটাই অ্যাডজেক্টিভ, ফল্টি, ফল্টলেস। ফল্টলেস মানে যেখানে কোনো ফল্ট নেই, ফল্টি মানে যেখানে ফল্ট আছে, যেটা ত্রুটিপূর্ণ। ওকে, আন্ডারস্টুড? আন্ডারস্টুড। তাহলে আজকে আমরা এখানেই রেখে দিব, আমরা সামনে আগাবো না। আই হোপ যতটুকু পড়েছি, যেই তথ্যগুলো দিয়েছি, এগুলো যদি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। সো স্পেন্ডিং এর লাস্ট পার্টটা এবং হচ্ছে এইটার লাস্ট পার্টটা আমরা আরেকটা ক্লাসে নিয়ে নিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস। যারা ক্লাসটা রেকর্ডেড দেখবা, টোটালি A to Z করার চেষ্টা করবা, and আই হোপ যে তোমরা ক্লাসটা করে বেশ অনেক কিছু শিখতে পারবা। অবশ্যই খাতায় নোট ডাউন করে ফেলবা, এটা তোমার জন্য অনেক বেটার সার্ভিস তোমাকে দিবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে একটু পরেই সেকেন্ড ক্লাসে।